আচ্ছা, আমার মনে হয় স্ক্রিন শেয়ারটা মানে পারমিশন দেয়া নাই, একটু আগে দেখো তো। একটু রিকোয়েস্ট করবা স্ক্রিন শেয়ারের। আচ্ছা, ডিসেবল দাঁড়া দাঁড়া দাঁড়া, পাচ্ছি। ইমতিয়াজ, এখন দেখো। হ্যাঁ হ্যাঁ, আসছে, থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আমার আজকে যে সেশনটা নিব এটা আহ, আমার যেটুকু আমি হচ্ছে পার্সোনালি শিখছি, যেটা আমার একাডেমিকলি আমাকে শিখায় নাই কেউ ওইভাবে, পার্সোনালি শিখছি যেগুলো আমার কাছে মনে হয় কেউ যদি সিস্টেমস নিয়ে কাজ করতে চায় তাকে রেগুলারলি ফেস করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমার হচ্ছে আজকের সেশনটা। আমি চেষ্টা করবো এটাকে যতটা পারা যায় ইন্টারেস্টিং রাখতে, কিন্তু এখন মানে জিনিসটা হচ্ছে জিনিসটাই সিস্টেমস এর, so হয়তো বা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, বাট ট্রাস্ট মি, এই লাইনে যদি যদি যাও এখন সেটা ইচ্ছা করেই যাও আর হচ্ছে সেইটা মানে বাধ্য হয়ে যাও, এটা আলটিমেটলি এই নলেজ গুলা তোমার কাজে লাগবে অনেক বেশি। আর আমি চেষ্টা করবো এটা ইন্টারেক্টিভ রাখতে। ফিল ফ্রি টু ইন্টারাপ্ট এনি টাইম ইউ ওয়ান্ট, আমাকে হচ্ছে কোয়েশ্চেন করতে পারবা এবং আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ রিয়েলি ডু। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমেই হচ্ছে একটা কোয়েশ্চেন করতে চাই যে তোমাদেরকে যদি আমি কিছু কি বিল্ড করতে বলি, ধরো একটা সার্ভার বিল্ড করতে বললাম বা একটা গেম বিল্ড করতে বললাম বা একটা মেশিন লার্নিং বেস অ্যালগোরিদম, তোমরা আসলে কোন ল্যাঙ্গুয়েজটাতে চুজ করতা? কেউ একজন বলতে পারবা যে তোমরা আসলে এই কোন জিনিসটার জন্য কোন ল্যাঙ্গুয়েজ চুজ করতা? যারা হচ্ছে আহ, একদম বিগিনিং স্টেজে আছো তারা হয়তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ ট্রাই করো নাই, বাট যারা করছো কেউ একটু বলতে পারবা? আম, আচ্ছা, আমার কথা কি আসলে শুনতে পাচ্ছি কিনা, মোস্ট এখন আমি প্রবাবলি কনফিউজ হয়ে গেলাম। পাইথন। মোস্ট প্রবাবলি পাইথন চুজ করতো আর কি সবাই। আচ্ছা, ইতিহাস মেবি ডিসকানেক্টেড হয়ে গেছেন। আচ্ছা, আমি আমি সরি, আমার একটু কানেকশন চলে গেছিল, আমার এখানে কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, একজন হচ্ছে মনে হয় বলছো যে পাইথন হচ্ছে এআই এর জন্য বেস্ট বা মেশিন লার্নিং এর জন্য বেস্ট। হ্যাঁ, আই এগ্রি। যে ধরো একটা সার্ভার বানাইতে, আমি যদি বানাইতাম একটা সার্ভার বানাইলে আমি হয়তো বা হয়তো এটা আমি জাভা স্ক্রিপ্টে বানাইতাম, নোড জেএস এ বানাইতাম, কিংবা আরেকটু যদি ফ্যান্সি হই সাবির মতো তাহলে হয়তো স্প্রিং জাভাতে বানাইতাম। তো গেম বানাইলে হয়তো যেটা সি শার্পি ইউনিটি বা এগুলো হয়তো প্রেফার করে, তাই না? বাট যদি তোমাকে অপারেটিং সিস্টেম বা ডেটা স্ট্রাকচার নিয়ে কিছু করতে বলা হয়, ধরো অপারেটিং সিস্টেম বানাইতে বললো, সেটা ডেফিনেটলি হয়তো সি সি প্লাস প্লাস এরকম কিছুই চুজ করবা। ডেটা স্ট্রাকচার যদিও ডিবেটেবল, এটা হয়তো বা কেউ তোমরা আহ, হয়তো সিতে করতা, কিংবা কেউ হয়তো সি প্লাস প্লাসে করতা, কিংবা জাভাতে করতা, মেবি পাইথনেও করতে পারো যদি তোমাকে কোনো রেস্ট্রিকশন না দেওয়া হয়। বাট আমি যদি তোমাকে বলি যে তুমি সি, শুধু সি দিয়ে কিছুটা বানাইতে হবে, তাহলে তুমি কি বানাইতা? তোমাকে যদি বলা হয়, এই রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয় যে ধরো তোমাকে একটা প্রজেক্ট লঞ্চ করা হইলো, যে ধরো 1 মাস পরে সাবমিশন, সি দিয়ে কিছুটা বানাইতে হবে, কি বানাইতা? আহ আহ, আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট তোমরা যদি আনমিউট করে রেসপন্ড করো। এনি আইডিয়া যে ধরো তোমাকে বলা হলো সি দিয়ে বানাইতে হবে, কি করবা, কি বানাবা? অন্য একটা আচ্ছা ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক যেটা ইউজ করে আমি অন্য কিছু বানাতে পারবো। আচ্ছা, কেন তোমাদের প্রজেক্ট, তোমাদের হচ্ছে যারা অলরেডি ফার্স্ট ফার্স্ট ইয়ার ফার্স্ট টার্ম ক্রস করে গেছো, সবাইকে তো সি দিয়ে একটা জিনিস বানাইতে হয়েছে প্রজেক্টে, তাই না? আই গ্রাফিক্স নামে একটা বিদঘুটে জিনিস ধরায় দিত,
ওইটা দিয়ে হচ্ছে কিছুটা বানাইতে বাধ্য করা হইতো, তখন কি বানাইতা? দ্য ইজিয়েস্ট ওয়ে আউট, যেটা এরকম কিছু বানানোর চেষ্টা করতা, তাই না? তো আমাদের একটা কমন আইডিয়া হচ্ছে সি একটা হ্যান্ডিক্যাপ। হ্যান্ডিক্যাপ মানে তো বুঝো যে ওইটা দিয়ে আমি যে কিছু একটা করব, ওইটা আমার কাছে মনে হয় একটা প্রতিবন্ধকতার মতো, যে আমি ওইটা ওইটা আসলে কোনো একটা টুল মনে হয় না, মনে হয় যে এটা একটা বাধা, এটা একটা প্রবলেম। তো এই জিনিসটা আসলে হচ্ছে আমরা অনেকগুলো কারণ আছে যে এটা হচ্ছে অনেক টাইম লাগে একটা সিম্পল কোড করতেও, এবং মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে এখানে একটা নাইটমেয়ার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে পসিবল না, এবং এখানে ডিভাইডিং দ্য কোড ইন মাল্টিপল ফাইলস এবং বিল্ডিং দ্য টুগেদার। আমি জানি না তোমরা যারা হচ্ছে অনেক মানে সি কোড করছো বা যেই কোডই করছো, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের মধ্যে বেশিরভাগই, এখানে যারা আছে তাদের কথা বলতেছি না, ওভারঅল বেশিরভাগই কখনো কোন একটা সিতে যদি কিছু করতে বলা হয়, সি সি প্লাস প্লাসে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে জাস্ট যদি মানে বাধ্য করা হয় সিতে লিখতে, একটা ইজিয়েস্ট ওয়ে তোমরা যেটা চুজ করো যে না, একটা সিঙ্গেল ফাইলে সব লিখবো। ইউ ডোন্ট ইভেন নো এটা জিনিসটা কিভাবে কাজ করে, যে এটা আসলে কিভাবে বিল্ড করবো, যদি এটাকে সেপারেট করে দিতে ফাইলে, এটাকে কেমনে কি করবো, হ্যাশ ইনক্লুড দিয়ে ইনক্লুড করবো নাকি কি করতে হবে, তারপরে কি মানে আমরা অনেকে এটাও জানি না যে কম্পাইল করে কোন কমান্ড দিয়ে। আমরা জানি জাস্ট কোড ব্লকস এর এই একটা প্লে বাটনটা চাপ দিলে রান হয়, দ্যাটস অল উই নো। এইটা এই জিনিসগুলো আমাদেরকে শিখানো হয় না, আমরা শিখিও না, বিকজ প্রবাবলি সি ইজ নট ফান, যে এটা নিজের আগ্রহে শিখবো, এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে শেখার কোনো প্রয়োজন নেই। তো আহ এইটা আরো প্রবলেম হচ্ছে যে এক্সটার্নাল কিছু লাইব্রেরি অ্যাড করা সিতে ইজি না। লাইক আমি যদি বলি যেমন নোডে আমি npm ইনস্টল কিংবা পাইথনে পিপ ইনস্টল বা এই ধরনের কিছু টুল দিয়ে আমরা ইজিলি হচ্ছে এই জিনিসটা করতে পারি, যেটা সিতে আমরা আসলে পারি না। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে সি কে যদি আমরা একটা এক্সিস্টিং কোড বেজে ইনকর্পোরেট করতে চাই, সেটাও খুবই ডিফিকাল্ট এবং অনেক সময় আননেসেসারি। তখন সি কে আমরা আসলে পাত্তা দিই না। সি হচ্ছে লাইক মানে সি কে সবাই বুলি করে যে ওর থেকে সব ল্যাঙ্গুয়েজের জন্ম হয়েছে, সি কে বলা হয় মাদার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, বাট ও আসলে মায়ের কাছে কেউ যায় না, ঠিক আছে? তো এই হচ্ছে সি, এটা অভাগা সি, ওর কাছে কেউ যায় না। আফটার দিস সেশন আই বিলিভ যে সি কে একটু হলেও হ্যান্ডিক্যাপ থেকে আমি টুলে কনভার্ট করতে পারবো, আর সি এর যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম আমি সলভ করতে পারবো, এটা আমি বিশ্বাস করি। তো আসলে দেখি যে আমি আমি কিভাবে সি কে ভিউ করি। তো সি আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ, এবং মানে সি এর আমি খুবই বৃদ্ধ মানুষ, আমি সি এর একদম 1989 সালের ভার্সনটা, যেটাকে আনসি সি বলা হয়, এটাকে অনেক বেশি পছন্দ করি। এবং এই জিনিসটা আসলে আমাদের সি এর যে আমার যে নলেজ, এটা একাডেমিক কোর্স থেকে খুব একটা আসছে এমনটা না, এবং একাডেমিক কোর্সে আমি আমার এই প্রিয় ল্যাঙ্গুয়েজটাকে অনেক বেশি ব্যবহার করতে পারছি তাও না। যেমন আমি আমার সিতে আমি কোড করছি ধরো 101 102, যেগুলো হচ্ছে আমাদের থিওরি আর সেশনাল। তারপরে আমাদের অপারেটিং সিস্টেমের কোর্সে সবাইকে সি বাধ্য করা হয় সিতে কোড করতে। আচ্ছা, অপারেটিং সিস্টেমের কোর্সটা তো তোমাদের এখন মনে হয় কি এখন চলমান মনে হয়, যারা হচ্ছে থার্ড ইয়ারে আসো, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো তোমাদের অপারেটিং সিস্টেমের কোর্স কেমন লাগতেছে তোমরা অনেস্টলি বলবা? একটু ওভারওয়েলমিং বাট অনেক ইন্টারেস্টিং। পাইথনে কোর্স করতে পারলে ভালো হতো। আচ্ছা হ্যাঁ, এখন এটা তোমরা জানো কিনা জানি না, আমাদেরও আগে মানে আমরা তো অনেক বুড়া মানুষ, আমাদেরও বুড়া বুড়া ব্যাচে, আরো আগের ব্যাচে এক সময় অপারেটিং সিস্টেম কোর্সে জাভায় ছিল। ডু ইউ নো দ্যাট? অপারেটিং সিস্টেম কোর্সে জাভায় ছিল, এন্ড ফ্রম দেন অন এটা সিতে মুভ করে আসছে। এর কারণ হচ্ছে অপারেটিং সিস্টেম জাভায় লেখা, প্রথম কথা সেই অপারেটিং সিস্টেম হচ্ছে মারাত্মক স্লো হবে, জাভা ইজ ভেরি স্লো। দেন সি, জাভা ইজ নট ভেরি স্লো অ্যাবসলিউটলি, বাট ইন রিলেটিভ স্কেল জাভা ভেরি স্লো। দেন সি। আরেকটা হচ্ছে তুমি যদি সিতে করো, অপারেটিং সিস্টেম কোর্সে একটা অফলাইনই থাকে মেমোরি ম্যানেজমেন্ট। তুমি জাভায় যদি করো একটা সিমুলেটেড মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে, মানে একটা অলরেডি গার্বেজ কালেকশন সহ একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি মেমোরি ম্যানেজমেন্টকে ইমপ্লিমেন্ট করতেছো, এটা হিলারিয়াস। তো এই কারণে সিতে চলে আসছে, এবং এখন আমরা সিতে করি, এবং এই কোর্সটা আসলে ওভারওয়েলমিং, দ্যাট ইজ ভেরি ট্রু। বাট হ্যাঁ, এটা আসলে ইন্টারেস্টিং, যেটা বললাম, আমার কাছে এই কোর্সগুলো অনেক ভালো লাগছে। বাট দ্য প্রবলেম ওয়াজ সি আমি শুধু এই কোর্সগুলোতে ব্যবহার করছি এমনটা না। আচ্ছা, আগে একটু জিনিসটা বলি যে আই গ্রাফিক্সে তোমাদের যে প্রজেক্ট গুলো, তোমরা অনেক রকম প্রজেক্ট করছো, দিস ওয়াজ আ স্ক্রিনশট না, এটা আমার ফোন দিয়ে তোলা একটা ছবি, যেটা হচ্ছে এইটা একটা আই গ্রাফিক্সে বানানো গেম। এইটা একটা 3D গেম, একটা 3D গেমে এটা মেজ সলভ করা লাগে, একটা মেজে হাঁটে। এন্ড এইখানে বাম কোনায় তোমাদেরকে মিনি ম্যাপ, এই মিনি ম্যাপ হচ্ছে মানে যেটা নর্মাল জিটিএ বা এই ধরনের গেমে যে মিনি ম্যাপ থাকে, সেই মিনি ম্যাপ। এন্ড বিলিভ মি, দিস টুক আ লট অফ ডেজ।
এবং এটার মধ্যে এই আই গ্রাফিক্স এর কোড বেসটা কিন্তু তোমরা জানো এটা সি প্লাস প্লাসে, তোমাদেরকে সি এর কোর্সের শেষে এটাকে আই গ্রাফিক্স এর প্রজেক্ট দেয়, বাট সেই কোডটা আসলে সি প্লাস প্লাস সাপোর্ট করে, তোমরা জানো সেটা। তো সেইটাকে সিতে কনভার্ট করা লাগছে, সিতে কনভার্ট করছি, এবং সিতে না শুধু আনসিতে কনভার্ট করছি, লাইক আই রিরোট আই গ্রাফিক্স, যে আই গ্রাফিক্সটাকে চেঞ্জ করে আনসিসিতে লিখছি, লিখে সেটা দিয়ে এটা বানাইছি, যেখানে এই জিনিসটা হচ্ছে একটা মানে 3D গেম। এবং তোমরা যারা হচ্ছে আমার জুনিয়র আছো তাদের জন্য বলি, আমাদের 4th ইয়ারে একটা কোর্স আছে কম্পিউটার গ্রাফিক্স, যেই কোর্সে একটা অফলাইন বর্তমানে চলমান, সম্ভবত আগামী সপ্তাহে জমা, কাজ পুরোটাই বাকি, যাই হোক আগামী সপ্তাহে জমা, সেটাকে বলে রে ট্রেসিং, যেটা তোমরা বলো যে আরটিএক্স যেটাকে বলো, রে ট্রেসিং বা এই জিনিসগুলা। এইটার একটা অফলাইন, যেটার একটা পার্ট 1 হচ্ছে রে কাস্টিং, এটা অনেক ডিফিকাল্ট। এবং এই প্রজেক্টে এই একটা আই গ্রাফিক্স একটা 2D জিনিস 3D গেম কিভাবে বানাইছি, আই হ্যাড টু ইমপ্লিমেন্ট রে কাস্টিং, যেটা 4th ইয়ারে এখন সে করতেছি, সেটা ফার্স্ট ইয়ারে কিছুটা করা লাগছে আমার রে কাস্টিং, জাস্ট বিকজ আই লাভ সি, যে না আই টুক অন দ্য চ্যালেঞ্জ। আমি কেন এত চ্যালেঞ্জিং সেটা করছি, এত ঝামেলা জুতে জিনিস করছি, হ্যান্ডিক্যাপিং মাইসেলফ টু আনসিসি, দেন সি প্লাস প্লাস যেখানে অ্যালাউড ছিল সেখানে আমি কেন এই কাজটা করছি, কারণ বিকজ নট বিকজ আই ওয়াজ কনফিডেন্ট, না, বিকজ আই হ্যাড দ্য টুলস। আজকে আমি সেই টুলগুলো সম্পর্কে তোমাদেরকে দেখাবো, যে এই কিভাবে ব্যবহার করলে সি উইল নট ফিল লাইক আ হ্যান্ডিক্যাপ। এটা আজকে আমার সেশনের টার্গেট। এবং আরেকটা জাস্ট মানে যেহেতু স্টোরি দিয়ে মোটিভেট করতেছি, আরেকটা স্টোরি বলি। অপারেটিং সিস্টেম কোর্সে XV6, যেটা তোমাদের যারা জুনিয়র তাদের জন্য বলি, XV6 একটা জিনিস যেটা হচ্ছে যে একটা মানে একটা অপারেটিং সিস্টেম আর কি, যেটা হচ্ছে একটা সিমুলেটেড একটা আর্কিটেকচারে তুমি এটাকে তোমার অপারেটিং সিস্টেম বানাবা। সেই অপারেটিং সিস্টেমটার মধ্যে ওই অপারেটিং সিস্টেমটার যে কোড বেসটা তোমাকে দেওয়া হবে, মানে একদম ফ্রম স্ক্র্যাচ বানাইতে বলা হয় না, যেটা করা হয় এক্সিস্টিং একটা কোড বেসটাকে সেখানে মডিফাই করতে বলা হয়, যেটা ওইটার মধ্যে তোমরা দেখবা যারা কাজ করতেছে অলরেডি অপারেটিং সিস্টেম নিয়ে, বাট যারা কাজ করছি আমরা অলরেডি, আমরা জানি যে ওইটার মধ্যে ইনক্লুড যেভাবে করা হয় একটা ফাইল থেকে আরেকটা ফাইল খুবই আগলি। তো এন্টায়ার কোড বেস চেঞ্জ করছিলাম সেখানে, যাতে ইনক্লুড গুলা ঠিকঠাক ভাবে করা যায় এবং রিডান্ডেন্ট ইনক্লুডস না থাকে, এইটা সেই কারণে করছিলাম। এবং XV6 এর মধ্যে তোমরা যারা কাজ করতেছো বা করছি আমরা কার্নেলে চেঞ্জ করি, অপারেটিং সিস্টেমের কার্নেলে চেঞ্জ করি, বাট উই থট কার্নেলে চেঞ্জ তো করলাম, একটা ইউজার প্রোগ্রাম লেখা উচিত, যেটা হচ্ছে আমরা একটা টেক্সট এডিটর বানাইছি XV6 এ, যেখানে যাতে নিজে XV6 এ টেক্সট এডিট করা যায়, মানে ভিতরে একটা টেক্সট এডিটর XV6 এর ভিতরে, এবং একটা ফুল ফ্লেজেড কম্পাইলার XV6 এর ভিতরে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করছিলাম। এবং সেইটা হচ্ছে যেই মানে যেই ঝামেলাটা হয়েছিল, সেই ঝামেলাটাও এখানে ঝামেলাও আছে, অনেক কাহিনীও করা লাগছিল, বাট হ্যাঁ এই জিনিসটা করা যায়। এবং এই যে জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করছি, XV6 একটা সিমুলেটেড এনভায়রনমেন্টে রান করতেছে, সেখানেও আমি আমার যে ডিজাইন অ্যাপ্রোচ গুলো আছে এবং যে টুল গুলো আছে সেগুলোকে ব্যবহার করে এরকম একটা বড় প্রজেক্টও ইজিলি না, নট দ্যাট ইজিলি, বাট হ্যাঁ করা গেছিল। এই যে ডিফারেন্ট টাস্ক যেগুলোকে আমরা চিন্তা করি যেটা সিতে কেমনে করবো, সিতে আসলে করাই যায় না, সেটাও সিতে করা পসিবল। এবং নট অনলি পসিবল, বাট যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট টুলস ইউজ করো, দিস ক্যান বিকাম ইজি, নট হার্ড, দিস ক্যান বিকাম নট হার্ড, ইজি না, নট হার্ড। আচ্ছা, এবং আইপিসি তোমাদের একটা অফলাইন থাকে, যেটা জেনে করাইছে কিনা, যেটা মানে 3rd ইয়ারের কথা বলতেছি, তার একটা অফলাইন থাকে, সেই আইপিসিটাও XV6 এ ইমপ্লিমেন্ট করা যায়, যেটা হচ্ছে আমার ভাই ইমতিয়াজ করছিল, এবং দিস ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট কোর্সেস। আচ্ছা, আর একটা আমাদের কথা বলি, এটা হচ্ছে আমার ভাইয়ের কথা। এটা আমি ওর অত লেভেলের নার্ড না, সি এর নার্ড না, যেটা হচ্ছে আমার ভাই ওই লেভেলের নার্ড। আমার ভাই যখন হচ্ছে জাভা কোর্সে তোমাদের একটা সকেট প্রোগ্রামিং করে হাবিজাবি করে অনেক একটা হচ্ছে প্রজেক্ট করতে বলে, আমার ভাই জাভাতে তো করছেই, করার পরে মনে হয়েছে না সি এর সাথে লয়াল থাকতে পারলাম না, ওর মনে হয়েছে যে লাইফ শেষ হয়ে যেতেছে, ও হচ্ছে হি রোড দ্য এন্টায়ার সার্ভার ইন আনসিসি। এবং সেটা হচ্ছে আমাদের যখন রিফার স্যার ছিল, আমি জানি তোমাদেরকে রিফার স্যার নিচে কিনা নেয়নি, রিফার স্যার ইন্টারেস্টেড ছিল এবং রিফার স্যারকেও পাঠাইছিল, এবং আনসিসি তে লিখছিল পুরো সার্ভারটা, যেটা জাভাতে লিখছে এক্স্যাক্টলি সেম কোড ইন আনসিসি। যে ভাইয়া জাভাতে যেটা হচ্ছে ক্লাস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করে লেখা, সিতে কেমনে করে, আই উইল টক অ্যাবাউট দ্যাট ইন দিস সেশন, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিতে কিভাবে করে। কম্পাইলার, আমার ভাই, আমি না, আমার ভাই কম্পাইলার কোর্সে, যেখানে হচ্ছে মানুষ সি প্লাস প্লাস লেখাই পারে না, আমি সি প্লাস প্লাসই হাবুডুবু খাইতাম, সেখানে আমার ভাই কম্পাইলারে নিজেকে বাধ্য করছে না ও কোনো সি প্লাস প্লাস করবে না, সি এরও 89 ভার্সন যেটা আনসিসি সেখানে করবে। ওয়াই? বিকজ এইটার একটা বড় ব্যাপার হচ্ছে
তোমরা যেটা চিন্তা করো যে জাভা পাইথন অনেক পাওয়ার, লেট মি টেল ইউ, তুমি যখন জাভা পাইথন এগুলোতে কোড করতেছো, একটা কোড লিখলে সেটা ইন্টারনালি বিভিন্ন ফাংশনস কল করে, যেমন একটা জাস্ট লিখলা ধরো a ইকুয়াল টু b, এইটা একটা ফাংশন কল করে ফেলতে পারে যেটাকে বলে অপারেটর ইকুয়াল ওভারলোড করলে, বা ধরো মুভ সিমেন্টিক্স, এই ধরনের অনেক ইন্টারনাল ফাংশন কল হয়ে যায়, যেগুলো তোমরা জানো সি প্লাস প্লাসে হয়তো যারা করছো বা পড়তেছো তারা দেখছো যে এটা একটা এরকম কিছু একটা লাইন লিখে সেটা মানে ফাংশন কল ছাড়াও হিডেন অনেক ফাংশন কল হয়ে যায় সি প্লাস প্লাসে, যে ধরো অপারেটর ওভারলোডিং করা থাকলে কিংবা মুভ সিমেন্টিক্স লেখা থাকলে ইত্যাদি লেখা থাকলে অনেক রকম জিনিসপত্র কল হয়ে যায়, যেটা প্রোগ্রামার টের পায় না। C is a language that if you write something, exactly that things run. তুমি যা লিখবা তাই হবে, you have full control, and that's why মানে তুমি যে কোনো বাগে যদি পড়ো, কোনো একটা বাগ হইছে, you can always blame yourself, যে না আমি ভুল করছি, লাইব্রেরি খুঁজতে হবে না যে ভিতরে কি হইতেছে। C এরকম একটা ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ওয়াই C হচ্ছে আসলে অনেক বেশি পাওয়ার দেয় তোমাকে। উইথ গ্রেট পাওয়ার অফকোর্স কামস গ্রেট রেসপন্সিবিলিটি, বাট হ্যাঁ তুমি অনেক পাওয়ার পাও। ডিএসএ তে তোমরা যেটা হচ্ছে তোমাদের মনে, আমি জানি না কোন একটা ব্যাচকে, সম্ভবত 21 ব্যাচকেই মনে হয়, তখন হচ্ছে ডিএসএ আর সি প্লাস প্লাস কোর্স মনে হয় প্যারালালি ছিল তোমাদের, এম আই রাইট? তোমাদের কি একই সেমিস্টারে ডিএসএ সি প্লাস প্লাস জি পড়াইছে? ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের হচ্ছে ডিএসএ, আমি যেটা শুনছি তোমার সাথে কথা বলে, যে ডিএসএ কোর্সে তোমরা সি প্লাস প্লাস শিখতেছো, সি প্লাস প্লাস দিয়ে করতেছো বা এমন কিছু একটা, সিও হয়তো অ্যালাউড ছিল। আমাদের সেরকম ছিল না, আমাদের সময় ডিএসএ কোর্সটা পরে হয়েছিল, সি প্লাস প্লাস জাভা আমরা শিখে ফেলছিলাম। তো ডিএসএ কোর্সে তখন সি প্লাস প্লাস জাভা দিয়ে করতে বলা হয়েছিল, মানে প্রথম অফলাইনের স্পেক দিছে মনে হয় লিস্ট ইমপ্লিমেন্ট করতে পারবে, স্পেক দিছে, স্পেকে লেখা তোমরা জাভা বা সি প্লাস প্লাস করবা ওপি করে। মানে আমার ভাই বিং দ্য নার্ড দ্যাট হি ইজ, ও হচ্ছে স্যারে মেইল দিছে, স্যারে মেইল দিছে, স্যার আমি এটা সিতে করব, আমি এভাবে করব, বিশ্বাস করেন সিতেও করা যায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তখন স্যার বলছিল যে মানে আমি স্যারের নামটা বলতে চাই না, স্যার বলছিল যে আই লাইক ইউর কনফিডেন্স, একসময় যখন তুমি আরেকটু বড় হইতে উঠবা বা একটু যখন সামনে যাবে তখন সি আর অত ভালো নাও লাগতে পারে, এখন যেরকম তুমি এনসিসি ভাবে আসো এবং তুমি এনাফ সি কোডিং করতে পারবা ওপি কোর্সে, তো সরি ওপি না সরি অপারেটিং সিস্টেম কোর্সে, বলছে যে ওইটা তুমি করেই দেখবা অতিষ্ঠ হয়ে যাবে আর ভালো লাগবে না। স্পয়লার অ্যালার্ট, ওর এখনো ভালো লাগে। তো জিনিসটা আসলে মানে ও ওই লেভেলের সি নার্ড, ঠিক আছে, সি এর প্রতি এত লয়াল। আচ্ছা, তোমাদের এনি কোয়েশ্চেন সো ফার অ্যাবাউট মি অর ইমতিয়াজ অর এনিথিং দ্যাট আই হ্যাভ সেড সো ফার, বলো। আচ্ছা, কোনো কোয়েশ্চেন না থাকলে তো ভালো, বাট না থাকা কোয়েশ্চেন্স নাই, বাট আমরা অনেক এনজয় করছি স্টোরিগুলো। আচ্ছা, স্টোরি তো শেষ হয় নাই, এখনো কাহিনী বাকি আছে। কিছু স্যাম্পল হবি প্রজেক্ট দেখাই, যে যার দুইটাই হচ্ছে ইমতিয়াজের, একটা আমার, সেটা পরে আসতেছি। হচ্ছে ও এই এই যে একটা মানে এই কোডটা দেখতেছো, এই কোডটা তুমি যদি পড়ো, দেখো প্রাইভেট ভয়েড এইটা সেটা, প্রাইভেট ভয়েড এইটা, বিলিভ মি দিস ইজ নট সি প্লাস প্লাস, দিস ইজ সি। ইমতিয়াজের লেখা একটা লাইব্রেরি আছে দ্যাট ইজ এন্টায়ারলি ফর ওপি, পুরো ওপির যত কিছু আছে ইমপ্লিমেন্টেড ইন সি, লাইক সি ইউজ লিখবা বাট সি প্লাস প্লাস এর মতো কাজ করবে, এমন একটা জিনিস। এখানে প্যারেন্ট ক্লাস হাবিজে অনেক কিছু আছে। আর এই যে একটা একটা স্নেক গেম দেখতেছো, এটা স্নেক গেম, এটা স্নেকের হেড, এটা হচ্ছে ফুড, এটা হচ্ছে খায় স্নেকটা এসে, এই যে একটা এই গেমটা, এটা হচ্ছে একটা জায়গায় ডিপ্লয়েড আছে, সি স্নেক ডট নেট প্যারাটাইপ, এখনো গেলে হয়তো পাবা। এই জিনিসটা আসলে কমপ্লিটলি সিতে লেখা। হোয়াট? সিতে লেখা একটা জিনিস ব্রাউজারে চলতেছে? ইয়েস, কমপ্লিটলি সিতে লেখা। যেই সি বয়েল ডাউন টু অ্যাসেম্বলি না, ওয়েব অ্যাসেম্বলিতে বয়েল ডাউন করে, দ্যাট ইজ ওয়াই ব্রাউজার এটাকে রেন্ডার করতে পারে। কমপ্লিটলি আনসি সিতে লেখা, এটা হচ্ছে ইমতিয়াজের লেখা। তো তোমাদের যেটা মনে হতে পারে যে গেম আবার সিতে কেমনে বানায়, ওয়েবসাইট সিতে কেমনে বানায়, ইট ইজ পসিবল। আমি বলতেছি না গো হেড এন্ড ডু ইট, বাট ইট ইজ পসিবল। আচ্ছা, এইখানে যে কোডটা দেখতেছো, এটা একটা ল্যাঙ্গুয়েজের কোড, যে ল্যাঙ্গুয়েজটাকে আমি বানাইছিলাম আনসি সিতে। কম্পাইলার কোর্সে এত ভালো লাগছে যে কম্পাইলার কোর্স করে, আমি তো সি প্লাস প্লাসে করছি, ইমতিয়াজ তো সিতে করছে, আমার কাছে মনে হয়েছে যে না আমি পিছিয়ে গেলাম, ইমতিয়াজের সাথে ফাইট দেওয়া লাগবে। তখন কম্পাইলার কোর্সের পরে মনে হয় কি যেন একটা হয়েছিল, কোন একটা আন্দোলন মান্দোলন হবে হয়তো, আমার খেয়াল নাই, পরীক্ষা পিছিয়ে গেছে, আমি পিএলএ বসে একটা ল্যাঙ্গুয়েজ বানাই। তোমাদের যে কম্পাইলার কোর্সে তোমরা যেটা করো, লেকচার আর পার্সার জেনারেটর অলরেডি থাকে, লাইক আমাদের ছিল ফ্লেক্সার বাইসন, তোমাদের মনে হয় ফ্লেক্সার সাম আদার টুল, যেটা দিয়ে তোমরা একটা ল্যাঙ্গুয়েজ বানাও। একটা ল্যাঙ্গুয়েজ বলতে সি বানাও, বেসিক্যালি সি একটা সাবসেট বানাও। আমি আনসিসিতে ফ্লেক্স বানাইছি, বাইসন বানাইছি, তারপর আমার বানানো ফ্লেক্সার বাইসন দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ বানাইছি, এন্ড দ্যাট ইজ দিস ল্যাঙ্গুয়েজ দ্যাট আই কল জুই ল্যাঙ্গুয়েজ। এবং এটা অলরেডি হচ্ছে ডিপ্লয়েড আছে, এটা তুমি অনলাইনেও ট্রাই করতে পারবা, এটার বাইনারিও পাওয়া যায়, তুমি এটা জিসিসির মতো একটা কম্পাইলার পাওয়া যায় যেটা দিয়ে করতে পারবা। বাট জাস্ট টু প্রুভ আ পয়েন্ট,
এভরিথিং ইজ পসিবল ইন সি, ইভেন মেশিন লার্নিং বাই দ্য ওয়ে, সবই পসিবল। বলতেছি না করে ফেলো, বাট পসিবল। জাস্ট নো দ্যাট সি ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, ইউ হ্যাভ টু নো দ্য টুলস। আচ্ছা, এখন এই জিনিসটা যেটা আমি আসলে সি কেন পছন্দ করি, again to summarize, because I have the full control, I know what is going on under the hood exactly। আমার মেশিনের ভিতরে আমি একটা লাইন লিখলে কি কোড হইতেছে, কি কোড রান করতেছে, আমি সবই জানি। আমি যদি কোনো একটা কিছু করতে চাই আমার মেশিনে, আমি হচ্ছে এটা করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে সি প্লাস প্লাস বা পাইথন বা জাভা এগুলা শিখে যদি তোমার হচ্ছে 100 বছর লাগে, সি শিখতে হয়তো তোমার 10 বছর লাগবে বা 1 বছর লাগবে, 2 বছর লাগবে। কারণ কি, সিতে বিশেষ করে আনসিসি, দ্যাট ইজ ওয়াই ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই লাইক আনসিসি সো মাচ। সি এর মধ্যে কত কিওয়ার্ড নাই, ফর, ইফ, সুইচ, কতই বা কিওয়ার্ড আছে। এবং সি এর মধ্যে অত মানে অত সিনট্যাক্সের ডিফারেন্সও নাই, সবই একই রকম বলতে গেলে। সি এর সিনট্যাক্স এবং সি এর মধ্যে কি কিওয়ার্ড আছে না আছে এগুলো শিখতে তোমার একটা সেমিস্টার না 6 মাস। এই কারণে মানে সি কে মাস্টার করা সহজ। স্পয়লার অ্যালার্ট, আমি এখনো পুরোপুরি সি এর অনেক কিছুই জানি না, বাট হ্যাঁ অন্যান্য ল্যাঙ্গুয়েজে যতটুকু জানি আমি, অন্যান্য যদি আমি 40% 60% জানি, সি হয়তো আমি 80% 90% জানি। কারণ সি জিনিসটাই ছোট, এটা ছোট্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটার মাস্টার হওয়া কোনো ব্যাপারই না। আর যেটা বললাম, একবার মাস্টার হয়ে গেলে ইউ ক্যান ডু এনিথিং, ইউ ক্যান মেক আ ওয়েবসাইট, ইউ ক্যান মেক আ গেম, ইউ ক্যান মেক এনিথিং। সো ফার যেগুলো বললাম এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বলো, বিকজ আই এম মুভিং অন টু দ্য রিয়েল পার্ট অফ দ্য সেশন। আচ্ছা, ঠিক আছে, ধরলাম হচ্ছে কোনো কোয়েশ্চেন নাই। আমি এখন আমার টুল গুলাকে পরিচয় করাই দিব যেগুলা দিয়ে আমি হচ্ছে এত রোবাস্ট ভাবে এত কিছু করতে পারি। তো সেই টুলগুলো বোঝার আগে আমাকে বুঝতে হবে যে যখন একটা সোর্স কোড থেকে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয় তখন কি কি হয়। তখন 3টা জিনিস হয়, প্রি প্রসেসিং, কম্পাইলিং আর লিঙ্কিং। প্রি প্রসেসিং জিনিসটা কি কেউ বলতে পারবা? প্রি প্রসেসিং জিনিসটা কি করে? এনিওয়ান? এই কোয়েশ্চেন গুলা পারা উচিত ইভেন 1-1 এর স্টুডেন্টদেরও। সো আমি এক্সপেক্ট করছি তোমরা কিছুটা হলেও এটা সম্পর্কে বলতে পারবা। আচ্ছা, আমি বলি। ম্যাক্রো হ্যাঁ, গুলোকে বলো। এক্সপ্যান্ড করে, তারপর ইনক্লুড যে হেডার গুলো থাকে ওগুলোকে, ওই কোড গুলো ইনক্লুড করে। হ্যাঁ, রাইট। সো ম্যাক্রো, ইনক্লুড, ডিফাইন্স ইত্যাদি ইত্যাদি এগুলাকে সে হচ্ছে এক্সপ্যান্ড করে। আর কম্পাইল স্টেজটা কি করে বলতে পারবা? আচ্ছা, কম্পাইল স্টেজটা যে কাজটা করে, বেসিক্যালি আমার যে একটা সোর্স কোড তৈরি হয়েছে এক্সপ্যান্ড করার পরে, সেই সোর্স কোডটাকে সে হচ্ছে অবজেক্ট ফাইলে কনভার্ট করে, অবজেক্ট ফাইল বিং দ্য বাইনারি। ঠিক আছে, তো এই জিনিসটাই কনভার্ট করে। আর লিঙ্কিং হচ্ছে অনেকগুলো অবজেক্ট ফাইলকে জোড়া লাগায় একটা এক্সিকিউটেবল তৈরি করে। তো আচ্ছা, আমরা একটা খুবই সিম্পল একটা কোড থেকে শুরু করি। যেমন ধরো এই হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আসলে কি করে, এটা আমরা এখন প্রি প্রসেস নিয়ে একটু জানতে চাই। আচ্ছা, প্রি প্রসেসরস আর জাস্ট ব্রেইনলেস কপি পেস্টিং টুল, যেটা হচ্ছে অলরেডি বললাম যে আমার যেই জিনিসগুলো আছে একটা অন্য জায়গায় কোন একটা ফাইলে কিছু একটা আছে, যেমন তুমি যখন হ্যাশ ইনক্লুড stdio.h লিখো তখন সেটা ইউজার ইনক্লুড stdio.h থেকে সরি, আচ্ছা হ্যাঁ, ইউজার ইনক্লুড stdio.h থেকে সে হচ্ছে এটাকে নিয়ে এসে এই ফাইলটাকে কপি করে পেস্ট করে দেয় ওই লাইনটার বদলে। এরকম অনেকগুলো ম্যাক্রোই আছে। আমি হচ্ছে যাতে এই সেশনটা ইন্টারঅ্যাক্টিভ হয় এই কারণে এরকম শুধু স্লাইড শো রাখতে চাইনি। আই উইল কোড, আমি এখানে কোড করে জিনিসটা দেখাবো। তো আমার কাছে অলরেডি আমি কিছু জিনিসপত্র এনে রাখছি। সো লেটস স্টার্ট উইথ প্রি প্রসেসিং। আচ্ছা, আমি একটু আমার মেইন, আচ্ছা বাই দ্য ওয়ে আমি লিনাক্সে আছি, হ্যাঁ এটা হচ্ছে লিনাক্সে আছি। আমি যা করব এখানে সবই লিনাক্সে, বিকজ হু ইউজেস উইন্ডোজ, রাইট? আচ্ছা মানে আচ্ছা, আমি জানি অনেকে এটা নিয়ে ট্রিগার খাবে, উইন্ডোজ অনেক ভালো, অনেক সেরা, আমি মাইক্রোসফটে জব করতে চাই, আমি এটা কেন বলবো, এই কারণে অনেকে আমাকে বলতে চাবে না যে উইন্ডোজ কে ইউজ করে। বাট উইন্ডোজ আসলে প্রোগ্রামারদের জন্য অতটা সেরা কিছু না। লিনাক্স সেই কারণেই সেরা যেই কারণে সি সেরা। সি যেমন আমি জানি যে এক্স্যাক্টলি কি হইতেছে, লিনাক্স ও ওপেন সোর্স, আমি যদি কিছু জানতে চাই আমার কার্নেলে কি হইতেছে আমি সোর্স কোডটা পুল আপ করে দেখতে পারি। উইন্ডোজ তো খারাপ, উইন্ডোজ একটা ইভিল কর্পোরেশন যারা হচ্ছে তোমাকে দেখাবে না সোর্স কোডে কি আছে। আসলে না ইভিল না, ডোন্ট কোট মি, বাট হ্যাঁ। আচ্ছা,
তো আমি হচ্ছে এই মেইন ডট সি এর মধ্যে কি আছে একটু দেখতে চাই। আচ্ছা, আমি হচ্ছে আমার ফেভারিট টেক্সট এডিটর ভিম, নিও ভিম ওপেন করি। ওপেন করলে এরর দা শুরু করে আমি জানি এরর দা শুরু করছে, আমি ওকে একটু থামাই নি দাঁড়া। আচ্ছা, এখন আমি হচ্ছে একটু সব পাশে আমার হেডার ডট এইচটা ওপেন করি। আচ্ছা, দেখতে পাইতেছো যে আমার কাছে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? আমার কোড কি জুম করতে হবে? দেখা যাচ্ছে কি ঠিকভাবে? ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে বাম পাশে যে ফাইলটা দেখতেছো এই ফাইলটা হচ্ছে একটা সোর্স কোড, আর ডান পাশের ফাইলটা হচ্ছে একটা হেডার ফাইল যেখানে লেখা আছে ইসি কঠিন রিলেটেবল, তাই না? আচ্ছা, তো এখন এই দেখো এখানে আমি একটু চিন্তা করি যে আমি যখন হচ্ছে এখানে কিছু কোড লিখছি, আসলে এই কোডটার যখন প্রি প্রসেসিং হবে, প্রি প্রসেসিং হওয়ার পরে তার আউটপুটটা কেমন হবে এটা আসলে আমরা একটু চিন্তা করি। আচ্ছা, এই হ্যাশ ডিফাইন ভ্যালু 0 এটা হচ্ছে ভ্যালু নামে একটা ম্যাক্রো বা একটা প্রি প্রসেসিং একটা ভ্যারিয়েবল ডিফাইন করছে 0 দিয়ে। আচ্ছা, এখানে যে কোডটা দেখতেছো ইফ 1 এটা একটা কোড, তারপরে এলস এখানে একটা, এইখান থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে চিন্তা করতে পারে একটা কোডের ব্লক, যে ইফ 1 হলে এই ফু ফাংশনটা ডিফাইন হবে আর আদারওয়াইজ বার ফাংশনটা ডিফাইন হবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা ডিফাইন হবে। এখন বলো কোনটা ডিফাইন হবে? ইফ 1 তো 1 মানে তো ট্রু, 1 তো একটা সত্যি জিনিস, 0 মিথ্যা, 0 একটা মিথ্যাবাদী লোক, 1 হচ্ছে সত্যি জিনিস। 0 বাদে সবাই সত্যবাদী, বুঝতে পারছো? 0 হচ্ছে একটা মিথ্যাবাদী সংখ্যা। তো 1 যেহেতু সত্য, তাই হচ্ছে এই ফু ফাংশনটা আমার কোডে আসবে, বার্ট আসলে কোডে বসবেই না, এটা হচ্ছে প্রি প্রসেসরই বাদ দিয়ে দিবে। তাইলে ফু ফাংশনটা হচ্ছে কোডে বসবেই না, বার ফাংশন সরি ফু ফাংশনটা বসবে, বার ফাংশনটা বসবে না। আচ্ছা, তারপরে আমরা দেখতেছি হ্যাশ ডিফাইন ক্যাট, ক্যাট একটা ভ্যারিয়েবল ডিফাইন করা হয়েছে। এরপরে দেখো এখানে হেডার ডট এইচ ইনক্লুড করা হয়েছে। এরপর এখানে অনেক কিছু আদের জিনিস করা হয়েছে। আচ্ছা, আমি মনে হয় আউটপুটটা দেখালে বেশি ভালো হবে। তো লেটস লুক এট দ্য আউটপুট। আচ্ছা, এই হেডার ফাইলটা তো সিএসসি কঠিন, এটা তো বুঝছোই। আমি এখানে আউটপুটটা ওপেন করি, প্রি প্রসেসিং এর পরে কেমন হবে জিনিসটা। আচ্ছা, বাই দা ওয়ে, এই প্রি প্রসেসিং এর পরের আউটপুটটা দেখে কিভাবে আসলে? আমরা তো কম্পাইল করলে তো কম্পাইল টম্পাইল হয়ে যায়, তাহলে প্রি প্রসেসের পরের অংশটুকু কিভাবে দেখবো? এটা দেখারও কমান্ড আছে। জিসিসি একটা কম্পাইলার, তোমরা জানো জিসিসি হচ্ছে গুনু এর একটা কম্পাইলার। তো সেটা দিয়ে করা যায় এই কাজটা। তুমি লিখবা জিসিসি মেইন ডট সি, এটা লিখলে তো কম্পাইল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি চাই ভাই প্লিজ ভাই কম্পাইল করিস না ভাই, প্লিজ আমাকে প্রি প্রসেসটা দেখা। এই যে আমি হাত জোর করে প্লিজ প্লিজ বলতেছি, এটা হচ্ছে এভাবে বলে, এটা হচ্ছে প্লিজ প্লিজ। তো দিলে দেখো ও বলছে দেখো এই যে প্রি প্রসেসিং এর পরে যে আউটপুটটা, এটাই আমি একটা ফাইল আকারে রাখছি। অথবা তুমি একটা কাজ করতে পারো, আউটপুট ইন প্রিপ্রসেস ডট সি এমন ভাবে বললে ওই ফাইলটা লিখে দিবে। তো আমি অলরেডি করে রাখছি সেটা তোমাদের বোঝার সুবিধার্থে। এই হ্যাশ গুলাকে ইগনোর করো, এই হ্যাশ গুলো হচ্ছে জিসিসি এর নিজের বোঝার সুবিধার্থে ডিবাগিং এর মতো, এগুলো ইগনোর করো। আমি এগুলো সরাই দিই কোড থেকে, তাহলে মনে হয় ভালো হবে। এই হ্যাশ গুলাকে সরাই দিই। আচ্ছা, তো কাহিনী না করে ইজিলি করে সমস্যা নেই। দেখো আমার কিন্তু হ্যাশ ডিফাইন ভ্যালু 0 কি প্রি প্রসেসিং এর পরে আছে, উধাও হয়ে গেছে, ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। উফ। আর দেখো ফু আর বারের মধ্যে কে বসছে? ফু বসছে, বার কি বসছে? বসে নাই। তারপরে দেখো হ্যাশ ডিফাইন ক্যাট কি এখানে আছে? নাই। উফ, কি আছে? হেডার ডট এইচ কি আছে? হেডার ডট এইচ এর ভিতরে যে লেখাটা ছিল দেখো ওইটা বসছে, সিএসি কঠিন, দেখছো? তারপরে দেখো এই যে এইখানে ইন্ট মেইনের ভিতরে দেখো, ভিতরেও তোমরা অনেকে ভাবো যে হ্যাশ ইনক্লুড হ্যাশ ডিফাইন মানে উপরে দেয়, ভিতরে দেওয়া আছে, কোডের যেখানে খুশি দেওয়া আছে। দেখো এখানে আমি কি লিখছি, যদি ক্যাট ডিফাইন থাকে তাহলে ক্যারেক্টার পয়েন্টার স্ট্রিং হচ্ছে ক্যাট, আদারওয়াইজ ক্যারেক্টার পয়েন্টার স্ট্রিং হচ্ছে ডগ। দেখো কি বসছে, ক্যারেক্টার পয়েন্টার স্ট্রিং হচ্ছে ক্যাট, দেখছো? তাহলে এটা যে কোনো জায়গায় দেওয়া যায়। প্রি প্রসেসিং একটা ডাম কপি পেস্টিং টুল, নাথিং এলস। তারপরে দেখো আবার এখানে আমি হেডারটাকে আবার ইনক্লুড করছি, দেখো আবার বসছে সিসি কঠিন, এখানে আবার করছি ইনক্লুড, আবার সিসি কঠিন। দেখো রিটার্ন দিছি ভ্যালু, ভ্যালুর মানটা ছিল 0, দেখো প্রি প্রসেসর কি করছে, 0 বসাই দিছে। মানে জাস্ট প্রি প্রসেসর মানে কোডটাকে একটু কাটছাট করা, কপি পেস্ট করে কমায় টমায় আনা বা বাড়ায় তাড়ায় দেওয়া, যেটাই হোক মানে কপি পেস্টিং করা, দ্যাট ইজ প্রি প্রসেসিং। এখন তোমরা আমাকে এটার আউটপুট দেখে বলো তো, প্রি প্রসেসর কি এইটা চেক করে যে এটা কি ভ্যালিড সি কোড নাকি ভ্যালিড সি কোড না? বলো তো, আউটপুট দেখে বলো। চেক এটা করে না। চেক করে না, প্রি প্রসেসর ইজ জাস্ট আ ডাম কপি পেস্টিং টুলস। অলমোস্ট লাইক আস, যদি হচ্ছে বইতে গার্ড অত স্ট্রিক্ট না হইতো তাহলে টার্ম ফাইনালে আমরা যেরকম করতাম জাস্ট 500 জন থেকে কপি মারতাম। তো প্রি প্রসেসর অনেকটা ওই রকম, ও হচ্ছে জাস্ট কি করে দেখে কি কোডের একটা অংশ নেয়, নিয়ে হচ্ছে ওটাকে রিজলভ করে, এভাবে করে একটা জিনিস বানায়। এবং তুমি যদি দেখো আমার যখন আমি এটাকে প্রি প্রসেসর করতে চাইছি,
জিসিসি কোনো কম্পাইল এররই দেয় নাই, কোনো এরর দেয় নাই, বিকজ প্রিপ্রসেসরের কাজ কম্পাইল করা না। আচ্ছা, good. তাহলে এখন প্রিপ্রসেসর বুঝলাম। তাহলে আসো এরপরে আমরা হচ্ছে এখানে কিছু ম্যাক্রোস ডিফাইন আছে, সেটা একটু দেখি আমরা। তো ম্যাক্রো, যে ম্যাক্রো গুলা সেগুলো হচ্ছে আমরা হ্যাশ ডিফাইন দিয়ে ম্যাক্রো বানাই। এবং এখানে আমি আবার একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম, যে তখন আমি 1 পড়তাম, যখন আমি একদম ওয়া বাবু তখনকার কথা। সেটা হচ্ছে কি করতাম আমরা, মানে আমাদের একটা ম্যাক্রো, আমাদের একটা অনলাইন হয়েছিল, তোমাদেরও হয় নিশ্চয়ই বা হইছে কোনো কালে। সেটা হচ্ছে একটা তোমাদের একটা যখন থিওরি ক্লাসে পড়ায় বিট অপারেশনস, তখন তোমরা হচ্ছে একটা অনলাইন থাকে যেটা হচ্ছে ওই বিট অপারেশন দিয়ে করা লাগে। এই অনলাইনটা কি তোমাদের সবারই হয়েছে না? বিট সিতে হচ্ছে বিট ম্যানিপুলেশনের অনলাইন। এনিওয়ান? কারো হয় নাই? আমরাই দিছি শুধু 20 ব্যাচ। আমরা অভাগা পুরাই। হ্যাঁ, আমরা ভুলে গেছি, মনে হয় নাই আমাদের 21-এর। কেমনে কি এই হয়েছে, তোমরা ভুলে গেছো নিশ্চয়ই। আচ্ছা, তোমাদের যদি ওই সময় সেমিস্টারের টাইম কম থাকে তাহলে হয় কথা, বাট আমাদের তো সেমিস্টার মনে হয় আরো কম ছিল। আমরা তখন ওই যে 1 তো আরো টাইম কম ছিল, হওয়ার কথা। না হইলে আমি বলি, একটা অনলাইন থাকে বুঝছো, মানে বিটের ম্যানিপুলেশন তো বুঝছো, যে লেফট শিফট রাইট শিফট অর কত রকম কাহিনী ভুংচুং কত কিছু থাকে। তাইলে মানে এইটার অনলাইনটা অনলাইনটা হচ্ছে মানে খুবই ড্রেডেড একটা অনলাইন, লাইক কেউ পছন্দ করে না, আমিও পছন্দ করতাম না। মানে এত ফালতু একটা অনলাইন, এত কঠিন, এবং হচ্ছে মানে আনহেল্পফুল, মানে জীবন এমন কোশ্চেন দেয় যেটা জীবনে তোমার লাইফে কোনোদিন লাগবে না। যেসব নর্মাল বিট ম্যানিপুলেশন তোমার লাইফে লাগবে ওগুলা দেয় না, কঠিন কঠিন জিনিসপত্র বানায় দেয়। এটা একটা সিটিও দিছিলাম আমরা, আমাদের হচ্ছে এই রায়হান স্যার আরআরডি স্যার নিছিল। যাই হোক, তো এইটা অনলাইনটার মধ্যে, অনলাইনের আগে সবারই মাথা খারাপ যে হ্যাঁ কি করব কি করব। তো আচ্ছা, অনলাইনটার আগে সবারই মাথা খারাপ যে কি করব কি করব। তারপরে আমরা হচ্ছে আহ, একটা সেশন নিছিলাম। সেশন আচ্ছা, আমার হচ্ছে কারেন্টটা আবার গেল, কারেন্টটা আপ ডাউন করতেছে আমার এখানে। আচ্ছা, আহ, আমি 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 হচ্ছে যে পর্যন্ত বলছিলাম, তোমাকে আমার কথা এখন হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। একটা সেশন নিছিলেন, এটা বলছিলেন লাস্ট। একটা সেশন নিছিলাম, যে আমার বন্ধুদের যে আচ্ছা আমরা দুজন মিলে হচ্ছে, ও আমার স্ক্রিন শেয়ার চলে গেছে না? স্ক্রিন শেয়ারটা চলে গেল কিভাবে? ছিল। ও, ছিল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার স্ক্রিন শেয়ার দিছি। আহ, এখন হচ্ছে ঠিক হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, থাকলে তো ভালোই। ঠিক আছে, আমরা সেশন নিছিলাম যে রিড বিট আর রাইট বিট, যেটা হচ্ছে মানে একটা ম্যাক্রো বানায় সবাইকে দিয়ে দিয়েছিলাম। এই এন এর মধ্যে এন একটা নাম্বার, যার কে তম বিটটা রিড করার একটা দিয়ে দিয়েছিলাম, আর রাইট বিট দিয়ে দিয়েছিলাম যে এন একটা নাম্বার, তার কে তম বিটে বি নামের বিটটা, ধরো বি হচ্ছে 0 বা 1, রাইট করার একটা একটা ম্যাক্রো দিয়ে দিয়েছিলাম সবাইকে। যে ওইটার ম্যাক্রোটা হচ্ছে তখন এক্সপ্লেন করছিলাম, খেয়াল নেই। একটা খুবই ছোট্ট একটা সেশন নিয়েছিলাম, যে একটা ভিডিও দিয়েছিলাম রেকর্ডিং, এই রিপিট রাইট দিয়ে প্রবলেম সলভিং দেখাইছিলাম। এটা রিপিট রাইট যদি তোমার কাছে থাকে, তোমার কাছে অনেক পাওয়ার চলে আসে। কেন জানো? কারণ তুমি এই দুটা ম্যাক্রো দিয়ে তুমি হচ্ছে একটা নাম্বারকে অ্যারের মতো ইমাজিন করতে পারো। অ্যারেতে যেরকম আমরা ধরো ইন্ডেক্সিং করি, এখানে জাস্ট তুমি রিড বিট করবা। অ্যারেতে যদি ইন্ডেক্সিং করে রাইট করতে চাও, তো তুমি রাইট বিট কল করবা। এভাবে করে রিড রাইট করে করে তুমি অনেক কিছু করতে পারবে আসলে। এটা মানে এটা এতটা পাওয়ারফুল একটা ম্যাক্রো ছিল, তো এটা দিছি, এটা সবাইকে দিয়ে দিছি যে নে তোরা এটা ইউজ কর। আমি অনেক কনফিডেন্ট ছিলাম এমন না, মানে আমি ভাবছি যে আমি এমনিই করবো। তো এই কোর্সে আমার রোল হচ্ছে 70, যারা হচ্ছে যাদের রোল 10 দ্বারা বিভাজ্য, তাদের কষ্টটা আমি বুঝি। তাদের হচ্ছে সবার লাস্ট ইভালুয়েশন হয়। আচ্ছা ঠিক আছে, আমারও লাস্ট ইভালুয়েশন। তো আমি আমি হচ্ছে প্রবলেম সলভ করে বসে সাবমিট দিয়ে অনেকক্ষণ ধরে বসে আছি। সবার লাস্টে আমাকে হচ্ছে, আমি তো অনলাইন ব্যাচ, কিন্তু ওই যে আমরা তো হচ্ছে অটোপাস ব্যাচ, জানো তো তোমরা। আমাদের হচ্ছে অনলাইন ছিল আমাদের 1-1-এ। তো অনলাইন মানে ক্লাস অনলাইনে ছিল, অফলাইনে পরীক্ষা হয়েছিল আমাদের টার্ম ফাইনাল। এই হচ্ছে আমাদের স্টোরি। তো অনলাইনে যখন আমাকে ডাকছে, 70 রোল আমার, ডাকছে, ডাকার পরে ম্যামের প্রথম প্রশ্নই হচ্ছে যে রিড বিট রাইট বিট ম্যাক্রোটা কি তোমারই বানানো?
আমি বললাম যে আমি মানে বুঝলাম যে এই 100 থেকে 70 মধ্যে কোন স্নিচ আছে যে বলে দিছে যে এটা হচ্ছে এমন, আমার বান্ধব কিছু বলেই পারতো যে না এটা আমি ইন্টারনেট থেকে পাইছি, সবাই আমরা ইন্টারনেট থেকে শিখছি বলেই পারতো, বাট সামওয়ান বলছে যে এটা আমার বানানো। তো পরে বলছে যে আচ্ছা এটা হচ্ছে কিভাবে কাজ করে বুঝাও, তো বুঝাইলাম। তারপরে বললো যে এইভাবে তো আসলে আমরা ইন্টেন্ড করিনি প্রবলেমটা সলভ করা, এটা আসলে কার ঠিক হয় না বা হাবি যাবে, আমি কিছু বললো যে বললো যে যদি নেক্সট টাইম কোনো এরকম কিছু করো অ্যাটলিস্ট এক্সপ্লেইন করে দিও যে রিপিটার কিভাবে কাজ করে, কারণ তোমার বন্ধুরা কেউ বলতে পারতেছে না। তো পরে আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আসলে এক্সপ্লেইন করা দরকার ছিল, বাট এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে ম্যাক্রো আসলে, যেহেতু তুমি ম্যাক্রো যে জিনিসটা এটা তো আসলে তুমি সি তে ডিরেক্ট লিখতেছো না, ম্যাক্রো যে জিনিসটা তো প্রিপ্রসেসর করে দিবে তোমাকে। তো ম্যাক্রো সামটাইমস তোমার কোডকে এত সিম্পলিফাই করতে পারে এবং এত ইজি করে দিতে পারে, মানে যে হচ্ছে মানে তুমি এক্সপেক্ট করতে পারবে না। এবং আমার সামনে একটা ম্যাক্রো একটা এক্সাম্পল দেখবো যেটা আমার ডে টু লাইফে আমি ইউজ করি অনেক। ডিফার নামে একটা ম্যাক্রো যেটা আমি বানাই রাখি সবসময়, সেটা আমি ইউজ করি, আমি সামনে দেখাবো, এই কারণে ম্যাক্রো কথাটা বললাম। ম্যাক্রো যেই কাজটা করে এটা ফাংশনের মতোই, এই জিনিসটা যেখানে আসবে রিডবিট এন কে তাকে রিপ্লেস করে দিবে এইটুকু অংশ দিয়ে, এইটুকু অংশ দিয়ে। ম্যাক্রো ইজ জাস্ট লাইক আ ফাংশন, দেখতে ফাংশনের মতো, এটাও একটা প্রি প্রসেসর, যেহেতু এটাও জাস্ট রিপ্লেস করে, এই জিনিসটা রিপ্লেস হবে এটা দিয়ে, এমন আর কি। ওকে, এটা আমি এক্সপ্লেইন করলাম রিপিট হয়ে কাজ করে, তোমরা যদি আগ্রহ থাকলে দেখে নিতে পারো এটা কিভাবে কাজ করে। এনিওয়ে, আচ্ছা এখন আসলে আমাদের কম্পাইলেশন, লিঙ্কিং এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলি। কম্পাইলেশন জিনিসটা কি, যেটা বললাম যে প্রি প্রসেস তো হয়ে গেছে, জিসিসি কে বলছি ভাই এই হচ্ছে আমার কোড, এটাকে প্রি প্রসেস করে দাও, ও প্রি প্রসেস করে দিছে। এবার জিসিসি কম্পাইল করবে, কম্পাইল করার সময় সে কি করে, প্রি প্রসেসিং এর পরে যে ফাইলটা আসছে এটা থেকে একটা বাইনারি ফাইল তৈরি করে, যেটাকে আমরা বলি অবজেক্ট ফাইল। এবং ওই সিঙ্গেল ফাইলটাকে বলা হয় একটা ট্রান্সলেশন ইউনিট, যেটা দিয়ে আমরা মানে যেটাকে আমরা ট্রান্সলেট করতেছি অবজেক্ট ফাইলে সেটা। আচ্ছা, আর এইটা কম্পাইল করার কমান্ডটা কি, জিসিসি ট্যাগসি ফাইল ডট সি। এইভাবে কম্পাইল করলে আসলে সব রেফারেন্স না অলওয়েজ ডিফাইন হয় না। আসলে আমরা একটা এক্সাম্পল দেখি, আমি তোমাদের এখানে একটা জিনিস বানায় রাখছি, সেটা হচ্ছে কম্পাইলেশন নামে একটা জিনিস বানায় রাখছি, এটা দেখাই আসো। তো এই হচ্ছে একটা কোড, এই কোডটার মধ্যে দেখো তোমরা আমাকে বলবা যে এইভাবে যদি আমি কোড করি, এই কোডটা কি থেকে কি একটা এক্সিকিউটেবল তৈরি হবে নাকি হবে না, মানে আমি কম্পাইল এরর খাবো নাকি খাবো না, এটা বলবা। মানে কোন একটা এরর দিবে কিনা জিসিসি দিয়ে কম্পাইল করলে, বলতে পারবা কেউ? ফাংশনটা ডিফাইন না এটা বলতে পারে? রাইট, আচ্ছা আমি এটা বের করে রাখছি কেন, এটা ক্লোজ করে দিই আমি। হ্যাঁ ইউর রাইট, ফাংশনটা ডিফাইন না এটা বলতে পারে। আচ্ছা, কম্পাইলেশন, আচ্ছা এটা বলতে পারে। আসলে আমরা একটু রান করে দেখি। হ্যাঁ, এই জিনিসটাকে আমি রান করে দেখি। আমি যদি এটাকে কম্পাইল করি জিসিসি মেইন ডট সি দিয়ে, তাহলে দেখো একটা এরর দিতেছে, যে এরর দেওয়াটা স্বাভাবিক, কারণ এই গ্রিড কল করছি, গ্রিড তো জাস্ট, এটাকে কি বলে জানো তোমরা, এটাকে বলে ডিক্লারেশন। কোনো কিছুকে যখন আমি জাস্ট লিখি তখন এটাকে বলে ডিক্লারেশন, মানে এভাবে জাস্ট ডিফাইন, মানে জাস্ট নামটা ডিক্লেয়ার করি, এটাকে ডিক্লারেশন। আর যদি আমি জিনিসের বডিকে ডিক্লেয়ার করি তখন বলে এটাকে ডেফিনিশন। তো ডিক্লারেশন ডেফিনিশনটা আলাদা। তো দেখো কি এরর দিচ্ছে, বলতেছে আনডিফাইন্ড রেফারেন্স টু গ্রিড, মানে গ্রিডের আসলে ও রিজলভ করতে পারছে না যে গ্রিড কল করলে কি হবে। বাট তুমি যদি এইভাবে লিখো, কি বলছিলাম, এইভাবে লিখলে জিসিসি প্রি প্রসেস, কম্পাইল, লিঙ্ক সবকিছু করে ফেলে। ওকে আমি বলতেছি ভাই প্লিজ জাস্ট কম্পাইল কর, আমি কম্পাইলেশন শিখতেছি, প্লিজ কম্পাইল কর, আর কিছু করিস না। এটা কিভাবে বলে, এই যে প্লিজ প্লিজ করলাম, এটা এইটা, এই সি ফ্ল্যাগ দিলে ও শুধু কম্পাইল করে। দেখো কম্পাইল করলে কম্পাইলে কোনো এরর দেয় না। আমি যদি দেখি, দেখো ও কত সেরা, দেখো একটা মেইন ডট ও ফাইল তৈরি করছে, একটা অবজেক্ট ফাইল তৈরি করছে। এটা যদি আমি দেখতে চাই এটা কি জিনিস, এটা একটা 64 বিট রিলোকেটেবল একটা এলফ। এলফ মানে এক ধরনের এক্সিকিউটেবল আর কি। তো এক ধরনের এক্সিকিউটেবল, বাট তুমি এটা এক্সিকিউট করতে পারবা না। দেখবা আমি যে এক্সিকিউট করতে চাই, পারমিশন ডিনাইড বলে। আমি যদি পারমিশন বানায় দিই, পারমিশন কিভাবে দেয় তোমরা এটা হয়তো দেখছো বা দেখবা, পারমিশন দেইও পারবে না, মানে ও পারতেছে না, এক্সিকিউট করতে পারতেছে না, তার মানে এক্সিকিউটেবল হয় নাই, বাট একটা অবজেক্ট ফাইল কিন্তু স্টিল বানাইতে পারছে কম্পাইল করলে। কেন জানো? কারণ কম্পাইলার অনলি কেয়ারস অ্যাবাউট আ সিঙ্গেল ফাইল। কম্পাইলার যখন তাকে কম্পাইল করতেছে, ও অনলি এই ফাইলটাকে নিয়েই কেয়ার করে। ও চিন্তা করে না যে অন্য ফাইল আছে নাকি নাই। ও যখন তুমি কম্পাইলারকে বলতেছো ভাই তুমি এই ফাইলটাকে কম্পাইল করো, এটাই আমার ট্রান্সলেশন ইউনিট, এটাকেই কম্পাইল করো, তখন ও চিন্তা করতেছে, জিসিসি বলতেছে গ্রিডের তো ডেফিনিশন দেখতেছি না, বাট মেবি এই গ্রিড অন্য কোনো ফাইলে ডিফাইন করা আছে যেটা আমি এখনো দেখতে পারতেছি না। তুমি যখন জিসিসি এই ট্যাগ সি মেইন ডট সি লেখো,
তখন এই জিনিসটা কি করে, ও হচ্ছে জিসিসির চোখ বাইধা দেয়, বলে যে জিসিসি শুধু মেইন ডট সি দেখো, আর কিছু দেখো না, এটাকে কম্পাইল করো। তখন জিসিসি বলতেছে হয়তো গ্রিড অন্য কোথাও ডিফাইন্ড আছে। তার মানে কম্পাইলেশন জিনিসটা আসলে শুধুমাত্র একটা ফাইল নিয়ে কাজ করে, এবং তাই ও কোনো কিছু চিন্তা করে না ডেফিনিশন আছে নাকি নেই, ও জাস্ট দেখে ডেক্লারেশন আছে কিনা, ডেক্লারেশন থাকলেই ও হ্যাপি। দ্যাট ইজ কম্পাইলেশন। আচ্ছা, লিঙ্কিং হচ্ছে লিঙ্কিং স্টেজে যে ও চিন্তা করে আচ্ছা তাইলে এইটার ডেফিনিশন আছে নাকি নাই। একটু আগে আমরা যে এরোটা খাইছিলাম না, আসলে আমরা এরোটা একটু দেখি। এরোটার মধ্যে দেখো কি বলছে, দেখো একটা এলডি। এলডি কি জানো, একটা লিঙ্কার। লিঙ্কার আসলে এরোটা দিছে। তুমি যখন এইভাবে কম্পাইল করো ডিরেক্টলি সি ফ্ল্যাগটা না দিয়ে, তখন লিঙ্কার এরোরটা খায়, কম্পাইলার কিন্তু এরর খায় না। কম্পাইলার এরর খায় না, কম্পাইলার এরর দেখতে এরকম না, এটা লিঙ্কার এরর দেখতে এরকম। ও বলতেছে লিঙ্কার কোনো কিছু পাইতেছে না, তার মানে লিঙ্কার হচ্ছে খুঁজে ডেফিনিশন, কম্পাইলার শুধু ডিক্লারেশন পাইলেই হ্যাপি। ঠিক আছে, মানে এই ধরনের ব্যাপারে আর কি। অনেক ক্ষেত্রে ডেফিনিশন লাগে, বাট আমি যেটা বললাম এই ক্ষেত্রে। তো লিঙ্কার কি করে, লিঙ্কার হচ্ছে এই ধরনের অনেক অনেক অবজেক্ট ফাইলকে নিয়ে ও হচ্ছে একবারে বানায় একটা সিঙ্গেল একটা এক্সিকিউটেবল ফাইল বানায়। যেমন ধরো আমি যদি এটারই দেখতাম একটা এক্সাম্পল, ধরো হচ্ছে লিঙ্কিং, এক্সাম্পলটা যদি দেখি। আচ্ছা দেখো একই এক্সাম্পল, বাট এবার আমি একটা ফাইল বানাইছি grid.c, যেখানে এই জিনিসটা আছে grid.c এর মধ্যে, এবং আমার main.c-টাও আমি পাশে ওপেন করি। main.c হচ্ছে এইটা। দেখো একই কোড, কিন্তু main.c এর কোড কিন্তু পরিবর্তন হয় নাই, বরং কি হয়েছে, আমি আরেকটা ফাইল বানাইছি grid.c, আর কিছু না, আমার কিন্তু আর কোনো ফাইল নাই। দাঁড়াও এই দেখো, আচ্ছা আমি অন্য ফাইলগুলোকে ডিলিট করে দিই, দাঁড়াও। আচ্ছা এখন দেখো আমার কাছে দুইটা ফাইল মাত্র, main.c আর grid.c, আর একটা ফাইলও নাই, এই দুইটাই ফাইল। এখন এই grid.c আর main.c কে দিয়েই আমি কাজটা করতে চাই। আমার দুইটা ফাইল আছে, grid.c তে হচ্ছে গ্রিডের ডেফিনিশনটা আছে, আর main.c চোখ বন্ধ করে অন্ধের মতো গ্রিডকে কল করতেছে, ওর কাছে শুধু ডিক্লারেশন আছে। তো এটাকে কম্পাইল করার জন্য তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি মেইনকে কম্পাইল করো। মেইন কম্পাইলেশন কিন্তু কোনো এরর হয়নি, দেখো একটা main.o তৈরি হয়েছে। আচ্ছা এবার তুমি গ্রিডকে কম্পাইল করো, দেখো ও কোনো এরর দেয়নি, একটা grid.o তৈরি হয়েছে। তাহলে একটা main.o আর একটা grid.o তৈরি হয়েছে, দুইটা কিন্তু কম্পাইল করছি, লিংক করি নাই। লিংক করে কিভাবে, এই যে একটা main.o আর এই যে একটা grid.o, দুইটাকে এভাবে পাশাপাশি লিখে জিসিসি তে পাস করলে, এটা আসলে লিংকের জন্য এলডি ইউজ করা হয়, বাট আমরা এলডি তে যাচ্ছি না, আমি জিসিসি তে এই করতেছি। ধরো জিসিসি main.o grid.o, দেখো এখন একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়েছে এরর আউট। আমি আমরা মনে হয় এখন নিজেদের পিঠ চাপড়াই দিতে পারি যে না আমরা লিঙ্কিং শিখছি। লিঙ্কিং করে কিভাবে, ইন্ডিভিজুয়ালি কম্পাইল করে যে অবজেক্ট ফাইলগুলো তৈরি হয় তাদেরকে এভাবে জিসিসি তে পাস করে দিলে লিঙ্কিং হয়ে যায়। এবং লিঙ্কিং যখন হয়েছে তখন কিন্তু আর এই যে রান করলে যে একটা এরর দিত যে গ্রিড তো ভাই পাই না, গ্রিড কই ভাই, জিসিসি কিন্তু আর এটা বলবে না। জিসিসি বলবে ওকে থ্যাঙ্কস, আমি এখন গ্রিড পেয়ে গেছি। মানে কম্পাইলার গ্রিড খুঁজেই না, আর লিঙ্কার গ্রিড খুঁজে এবং পাইলে লিঙ্ক করে জোড়া লাগায় দেয়। এবং তুমি যদি দেখো এই এরর আউটটা কি জিনিস, দেখো এরর আউট হচ্ছে একটা এক্সিকিউটেবল। দেখছো আগে কি লেখা ছিল, আগে লেখা ছিল এটা একটা এলস, যেটা হচ্ছে একটা রিলোকেটেবল এলস, যেটা এক্সিকিউটেবল লেখা ছিল না। এখন দেখো কত সুন্দর করে লেখা এক্সিকিউটেবল, তাই আমি এক্সিকিউট করতে পারতেছি। তার মানে দেখো আসলে কম্পাইলেশন হয় তিনটা ফেজে, তিনটা স্টেজে। ঠিক আছে, তিনটা স্টেজে কম্পাইলেশন হয়, এবং প্রত্যেকটা স্টেজের কাজ আলাদা আলাদা। ঠিক আছে, এখন পর্যন্ত যা যা বললাম সেখানে কোনো কোয়েশ্চেন থাকলে করো, বিকজ আমি আরো কমপ্লিকেটেড জিনিসপত্র এখন মুভ করবো। আচ্ছা যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা, আচ্ছা হ্যাঁ বলো কে যেন কোয়েশ্চেন করতে চাইছো, বলো। এনিওয়ান? আচ্ছা আমি তাহলে মুভ অন করি। আচ্ছা, এখন মাল্টিপল ফাইল আসলে আমাদের এখন বড় হয়েছে, আমরা এখন আমরা সিঙ্গেল ফাইলে কাজ করবো না, আমরা মাল্টিপল ফাইলে কাজ করব। মাল্টিপল ফাইলে কাজ করে আসলে বেস্ট প্র্যাকটিস কি, তোমরা বেস্ট প্র্যাকটিস ওয়ার্ডটা আরো যত সামনে যাবা তত হয়তো শুনবা, বা অলরেডি আমরা শুনো। বেস্ট প্র্যাকটিস কথা আছে, মানে হচ্ছে এটা একটা পশ টার্ম। একটা মানুষ একটা জিনিস অনেক ভালো লাগছে, সে ধরো তার বন্ধুকে বলছে দোস্ত এমনি করেছে অনেক ভালো, অনেক সেরা। তো এটাই বলো বেস্ট প্র্যাকটিস, বুঝছো? মানে এটা পরে ওর বন্ধু অরে বলছে এমন করতে করতে সবাই সমাজের মধ্যে একটা রীতি হয়ে গেছে যে এমনিই করা লাগে। এটাই বলে বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, খুবই ফালতু একটা জিনিস, বাট একটা কনভেনশন আর কি। তো মাল্টিপল ফাইলে কাজ করে কনভেনশন কি, একটু আগে তো আমরা দেখলাম অলরেডি, লিঙ্কিং এর সময় দেখলাম না grid.c min.c। এখন এটা আসলে ভালো প্র্যাকটিস না যেটা আমি করছি। ভালো প্র্যাকটিস কি, ভালো প্র্যাকটিস হচ্ছে
যে আসলে প্রত্যেকটা সোর্স ফাইলের জন্য মেইন ছাড়া প্রত্যেকটা সোর্স ফাইলের জন্য একটা নিজস্ব হেডার ফাইল থাকে। যে হেডার ফাইলটা আসলে সোর্স ফাইল, অন্যান্য সোর্স ফাইল মানে ধরো গ্রিড যেমন বানাইছিলাম না আমরা, গ্রিডের একটা হেডার ফাইল থাকবে। মেইন যখন গ্রিডের সাথে কথা বলতে চাবে তখন মেইন গ্রিডের হেডার ফাইলকে ইনক্লুড করবে, ঠিক আছে? এবং গ্রিডও হয়তো গ্রিডের হেডার ফাইলকে ইনক্লুড করতে পারে যদি দরকার হয়। তো এটার আমি একটা এই জিনিসটা বুঝায় বলি, তাহলে ক্লিয়ার হবে। দেখো আমরা ইন্টিজার মেইন ভয়েড এখানে ডিফাইন করছি না, এখানে গ্রিড ডিফাইন করছি না। দেখো এই গ্রিড ফাংশনটা যে এইখানে আমরা ডিক্লেয়ার করছি। আচ্ছা বাই দা ওয়ে একটা কথা বলি, যদি আমি গ্রিড ফাংশনটা এখানে ডিক্লেয়ারও না করতাম তাহলে কি কম্পাইলার কিছু বলতো নাকি বলতো না? বলো দেখি। গ্রিডকে ডিক্লেয়ারও না করতাম, কিন্তু গ্রিডকে ডিক্লেয়ার করছে। ডিক্লেয়ার না করলে কম্পাইলার কি বলতো? এনিওয়ান? ডিক্লেয়ার না করলেও এরর দিত, কারণ ও তখন রাইট গ্রিড কোথায় আছে জানে না। রাইট, মানে লিঙ্কার তো এরর দিতই, তখন কম্পাইলারও এরর দিত। যদি গ্রিডকে ডিক্লেয়ারই না করতাম তখন কম্পাইলারও এরর দিত, ঠিক আছে? তো এই কারণে কিন্তু গ্রিডকে ডিক্লেয়ার করা, গ্রিডকে ডিক্লেয়ার করতেছি কম্পাইলারকে হ্যাপি করার জন্য। কম্পাইলার যখন শুধু এই ফাইলটা চোখ বন্ধ করে হাতড়াবে তখন যেন অ্যাটলিস্ট দেখে যে না গ্রিড বলে কিছু একটা আছে। আর লিঙ্কারকে হ্যাপি করার জন্য গ্রিডটাকে ডিফাইন করা লাগছে। তার মানে কম্পাইলারকে হ্যাপি করার জন্য ডিক্লেয়ার করছি, আর এটাকে লিঙ্কারকে হ্যাপি করার জন্য আমরা এটাকে ডিফাইন করছি। আচ্ছা এখন চিন্তা করো তো, এই যে এই ফাংশনটার নাম যে গ্রিড, এটা কি মেইনের জানা উচিত? মানে হ্যাঁ মেইনের অবশ্যই জানা উচিত, কারণ ও তো কল করবে। বাট এই ডিক্লারেশনটা কি ওর করা উচিত? ধরো এই গ্রিড.সি এর মধ্যে আরো অনেক ফাংশন আছে যেটা মেইন ইউজ করতে চায়, তাহলে মেইন কি করবে? এখানে কল করার আগে কি প্রত্যেকবার এখানে এখানে একটা করে লাইন অ্যাড করবে? মনে করো এখানে আরেকটা ফাংশন আছে ধরো ভয়েড হ্যালো, তাহলে কি মেইন এটাকে ব্যবহার করতে চাইলে নিজে আবার ভয়েড হ্যালো উপরে লিখবে? এটা কেমন না? মেইনের কি রেসপন্সিবিলিটি হওয়া উচিত এটা? তো মাল্টিপল ফাইল নিয়ে কাজ করার প্রিন্সিপালটাই হচ্ছে যে না, এইভাবে আমরা করব না। আমরা কিভাবে করব? এটা হচ্ছে দেখাই আমি। আমি হচ্ছে এটার মধ্যে একটা গ্রিডের একটা হেডার ফাইল থাকবে। এটা কিন্তু গ্রিডের হেডার ফাইলটা আমি ওপেন করছি। গ্রিডের হেডার ফাইলটা যার মধ্যে গ্রিড.সি লেখা থাকবে। আমি হচ্ছে এখানে আমি পাশাপাশি সবগুলো ওপেন করি, তাহলে মনে হয় ক্লিয়ার হবে জিনিসটা। গ্রিডের এইচটা আর হচ্ছে গ্রিডের সিটা। আচ্ছা এখানে যেটা সেটা মেইন, এই নিচেটা হচ্ছে আবার আগের মতোই গ্রিডের সোর্স ফাইলটা গ্রিড.সি, আর এইটা হচ্ছে গ্রিডের হেডার ফাইলটা। তিনটা ফাইল আছে আমার কাছে। দেখো আগে এই ফাইলটা ছিল না, এই যে গ্রিডের এইচ ফাইলটা আগে ছিল না। এটা আগে কি করতাম, মেইনে এসে ভয়েড গ্রিড লিখে এটাকে হার্ড কোড করে দিতাম। এখন দেখো কি হয়েছে, মেইন কিন্তু ডিরেক্টলি আর এই ভয়েড গ্রিড ভয়েড লিখতেছে না, ও লিখতেছে হ্যাশ ইনক্লুড গ্রিড.এইচ, যেটা এই লাইনটাকে এখানে এনে পেস্ট করে দিতেছে। তাহলে ভয়েড গ্রিড ভয়েডটা এইখানে এসে পেস্ট হয়ে যাচ্ছে। এটা কি তাহলে বুঝতে পারতেছো যে আসলে জিনিসটা এটাই হইতেছে, একই কাজ হইতেছে, জাস্ট এখন মেইন কি করতেছে, মেইন এই গ্রিডটাকে ডিরেক্টলি ডিক্লেয়ার করতেছে না, একটা হেডার ফাইলের থ্রুতে ডিক্লেয়ার করতেছে। লাভটা কি? লাভটা হচ্ছে ধরো যদি আরো অনেক কিছু আমার মেইনে ইউজ করতে হয় তাহলে আমি মেইনের ফাইলে হাত দিতেছি না, আমি গ্রিডের হেডার ফাইলে হাত দিতেছি। তার মানে তুমি তাকায় দেখো সি ফাইলগুলো আছে না, সি ফাইলগুলো কিন্তু খুবই সুন্দর দেখাবে তবু। ধরো হেডার ফাইলে অনেক অনেক কিছু, তাও সি ফাইলগুলো কিন্তু সুন্দর। যদি হেডার ফাইলটা না ব্যবহার করতা, নিজেই যদি এখানে ভয়েড গ্রিড লেখা শুরু করতা, তাহলে এইখানে যত ফাংশন তুমি এখান থেকে এখানে ব্যবহার করবা এই সি ফাইল থেকে এই সি ফাইলে, তত তোমাকে এখানে এসে অনেক অনেক কথা লেখা লাগতো। এক একটা সি ফাইল দেখতে অনেক আগলি হইতো। এই কারণে কনভেনশনটা হচ্ছে প্রত্যেকটা সি ফাইল তার একটা হেডার ফাইল নিয়ে ঘুরবে। সি ফাইল হেডার ফাইল, সি ফাইল হেডার ফাইল, এরকম তারা জোড়ায় জোড়ায় আসবে। আর মেইন শুধু একা, যার কোনো হেডার ফাইল থাকবে না, সে অন্যান্য জিনিসের হেডার ফাইল ব্যবহার করতে পারে চাইলে। এই হচ্ছে ব্যাপারটা। তো এটা হচ্ছে মাল্টিপল ফাইল নিয়ে কাজ করার প্রিন্সিপাল। একই জিনিস, জাস্ট আমি মাল্টিপল ফাইলে হেডার ফাইলে ভাগ করে দিছি। আচ্ছা একটা ব্যাপার, সাইক্লিক ইনক্লুড হইতে পারে। সাইক্লিক ইনক্লুড কি জিনিস জানো? ধরো এ একটা a.h একটা হেডার ফাইল যেটা b.h কে ইনক্লুড করে, b.h আবার আরেকটা হেডার ফাইল যেটা a.h কে ইনক্লুড করে। আচ্ছা তাহলে একটা সাইকেল তৈরি হয়েছে, এ চায় বি কে, বি চায় এ কে, মানে একদম সুন্দর একটা গল্প। এও চায় বি কে, বিও চায় এ কে। বাট এটা আমাদের সি ল্যাঙ্গুয়েজের জন্য খুব সুন্দর কোনো গল্প না। এটা একটা সমস্যা তৈরি করবে, কেন জানো? দেখাই আসো। সাইক্লিক ডেফিনিশন। দেখো আমার কাছে দুইটাই ফাইল আছে, এ আর বি। আসলে আমি এটা ওপেন করি, a.h আর এটা হচ্ছে b.h। ওকে দেখো এটা হচ্ছে, আচ্ছা এখানে হেডার গার্ড দেয়া আছে, হেডার গার্ডটা ছাড়া মনে করো এগুলো নাই।
মনে করো এগুলা নাই, আপাতত এগুলা বাদ দিলাম। তাহলে কি হবে দেখো, এটা হচ্ছে বাম পাশে যেটা দেখছো এটা হচ্ছে এ ডট এইচ। এ ডট এইচ টা বি ডট এইচ কে ইনক্লুড করে, আর ডান পাশে হচ্ছে বি ডট এইচ যেটা আবার এ ডট এইচ কে ইনক্লুড করে। আচ্ছা চলো, মনে করো আমি আর তুমি হচ্ছে প্রি প্রসেসর, আমরা হচ্ছে জিসিসির প্রি প্রসেসর, আমরা হচ্ছে সেই ডাম ব্রেইনলেস কপি পেস্টিং টুল। চলো তো আমরা এটাকে রিজলভ করার চেষ্টা করি। চলো আমরা এই হ্যাশ ইনটু বি ডট এইচ টাকে বি ডট এইচ এর কন্টেন্ট দিয়ে রিপ্লেস করে দিই। বি ডট এইচ ফাইলটার কন্টেন্ট কি, এই দুইটা লাইন না? চলো এই দুটো লাইনকে কপি করি। চলো কপি করি, কপি করে এই হ্যাশ ইনটু বি ডট এইচ এর বদলে বসায় দিই। বুম, বসে গেছে। এই জায়গায় আমি ওই হ্যাশ ইনক্লুড বি ডট এইচ এর বদলে আমি বি ফাইলটার কন্টেন্ট দিয়ে বসাই দিছি। আচ্ছা এখন দেখো তো এ ডট এইচ কি বলতেছে, হ্যাশ ইনক্লুড এ ডট এইচ। তার মানে কি, এই হ্যাশ ইনক্লুড এ ডট এইচ এর বদলে কি হবে, এ ডট এইচ এর কন্টেন্ট রিপ্লেস হয়ে যাবে। তাহলে চলো এ ডট এইচ এর কন্টেন্টটাকে কপি করি, এ ডট এইচ এর বদলে বসায় দিই। বুম। আচ্ছা একই আবার দেখি বলে হ্যাশ ইনক্লুড এ ডট এইচ। আচ্ছা তাহলে আবার এ ডট এইচ এর বদলে এ ডট এইচ এর কন্টেন্ট দিয়ে রিপ্লেস করে দিই। বুম, কি রে ভাই, এ ডট এইচ তো যাই না। এটাকে বলে সাইক্লিক ডেফিনিশন। যে একটা প্রথমে যেটা সাইকেল ছিল না, এ আর বির মধ্যে একটা সাইকেল ছিল, যার কারণে তুমি যখন কপি পেস্ট করতেছো তখন বারবার বারবার কপি পেস্ট হচ্ছে রিকার্সিভলি। এই জিনিসটা তাহলে থামবে কখন? কখনোই থামবে না যদি তুমি মানে ওইটা চিন্তা না করে মানে জিসিসি বানাইতো বা জিসিসি বুদ্ধি করে বানাইছে। জিসিসি যখন দেখে সাইক্লিক ডেফিনিশন আছে তখন সে কম্পাইলই করতে দেয় না। তো এই কারণে আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা হেডার গার্ড, এটাকে হেডার গার্ড বলে। তো আমি হচ্ছে জিনিসটা একটু দেখাই, হেডার গার্ড জিনিসটা কি জিনিস। হেডার গার্ড জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস, প্রত্যেকটা হেডার ফাইলের শুরুতে এটা থাকে, আর প্রত্যেকটা হেডার ফাইলের শেষে থাকবে এনডিফ। ওই পাশেও ওই হেডার ফাইলেও দেখো ইফ নট ডিফাইন বিএইচ, ডিফাইন বিএইচ আর এনডিফ, মানে জাস্ট এরকম কথাগুলো থাকবে। এ এর হেডার ফাইলে লেখা থাকবে ইফ নট ডিফাইন এএইচ, ডিফাইন এএইচ, আর বি এর হেডার ফাইলে লেখা থাকবে ইফ নট ডিফাইন বিএইচ, ডিফাইন বিএইচ। এমন। এটা আসলে কিভাবে এই প্রবলেমটা সলভ করে জানো? আচ্ছা এটা হচ্ছে তোমরা মাঝে মাঝেই দেখবা যে তোমাদের যদি লুপের মধ্যে কোন একটা কাজ একবার মাত্র করা লাগে, বারবার করতে চাও না তুমি, তখন তুমি একটা ফ্ল্যাগ আনো না, ধরো ওয়ান্স ইকুয়াল টু ট্রু। তারপরে যদি ওয়ান্স ট্রু হয় তাইলে তুমি হচ্ছে এটা প্রিন্ট করো বা কিছুটা করো, তারপরে ওয়ান্সকে আবার ফলস বানায় দাও। এমন না ব্যাপারটা? দেখো এখানে একটা সিমিলার কাহিনী। এইচ নামে একটা ভ্যারিয়েবল যদি ডিফাইন না করা থাকে, যদি না করা থাকে তাইলে এই কোডটা সত্যি হবে। এবং এই কোডের শুরুতেই তুমি কি করছো দেখো, এইচ কে ডিফাইন করে দিছো না, তার মানে সত্যি বানাই দিছো। তার মানে একবার শুধুমাত্র এই ফাইলটা কপি পেস্ট হবে, এই ফাইলটাও একবার কপি পেস্ট হবে তোমার পুরো পুরো হচ্ছে প্রোগ্রামের লাইফ সাইকেলে। কারণ দেখো বিএইচ যদি ডিফাইন না থাকে তাইলে এইটুকু কোড ভ্যালিড, তাইলে এইটুকু কোড ভ্যালিড। আর যদি বিএইচ, এবং যখন এইটুকু কোড ভ্যালিডের প্রথম লাইনে কি করছি আমরা, বিএইচ কে ডিফাইন করে দিছি। তার মানে বিএইচ ডিফাইন না থাকলে বিএইচ কে ডিফাইন করো এবং এই কন্টেন্টটা পেস্ট করো। তার মানে একবার যখন পেস্ট হয়ে যাবে তারপরে তো বিএইচ ডিফাইন্ড হয়ে গেছে, তখন তুমি যখন আবার পেস্ট করতে যাবা তখন কিন্তু পেস্ট হবে না, কারণ এই জিনিসটা তো ডিফাইন্ড হয়ে গেছে। তার মানে ইফ নট ডিফাইন বিএইচ আর সত্যি না, মিথ্যা কথা। তাই এই জিনিসটা আর এই কোডটা মানে এই যে বারবার রিকার্সিভলি যে হওয়া, এটা আর হবে না। তাই এখন থেকে আমরা, এখন তো আমরা জিনিসটা বুঝলাম, এখন থেকে আমরা যখন কোড হচ্ছে মানে করব, হেডার ফাইলের শুরুতে সবসময় হেডার গার্ড দিব, সবসময় সবসময় দিব। যদি না দাও তাহলে আসলে সমস্যা হবে। এবং যদি আমাদের ব্যাচ থেকে যদি কেউ টিচার হয়, ঠিক আছে, তোমাদের যদি ল্যাবে পড়ে, যদি কেউ পড়ে, তখন কিন্তু তারে আমি বলে দিব যে হেডার গার্ড চেক দিবি, হেডার গার্ড না দিলে কাটবি মার। ঠিক আছে, তোমরা তাহলে হেডার গার্ড দিবা। ঠিক আছে, এটা বলে রাখলাম। আসলে হেডার কিন্তু না দিলে করে এমন বাগ হবে তুমি নিজে ডিবাগ করতে পারো না যে কি হয়েছে। এই কারণে হেডার গার্ড সবসময় দিবা। আচ্ছা মানে হেডার ফাইলে দিবা, সি ফাইলে দিবা না। ঠিক আছে, সি ফাইল কিন্তু নরমালি থাকবে। আচ্ছা তাহলে এখন আমরা আসছি, সি দিয়ে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে চাই। আচ্ছা সো ফার হেডার গার্ড বা এই যে সাইক্লিক ইনক্লুডস, এগুলো নিয়ে যা যা বললাম সেগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। এটা নিয়ে কোয়েশ্চেন থাকা উচিত, আমি যেটা বুঝি যে এটা অতটা স্ট্রিট ফরওয়ার্ড না। সো আস্ক অ্যাওয়ে। আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন নাই, ঠিক আছে ভালো। আইদার কারো কোনো কোয়েশ্চেন নাই অথবা সবাই জয়েন দিয়ে অফলাইন করতেছে। আচ্ছা এনিওয়ে আমারও অফলাইন আছে, আমার অফলাইন বাকি আছে। এটা ক্লাস শেষ করে আমারও করা লাগবে, সো আই আন্ডারস্ট্যান্ড। বাট যদি তোমরা কোঅপারেট করো তাহলে হয়তো আমি জিনিসগুলো আরো দেখাইতে আরো ইন্টারেস্টেড হবো।
সো এটা আর কি একটা কথা যে তোমাদের মানে আমি যেভাবে দেখাচ্ছি আমার এনার্জি চলে যাবে যে তোমরা এনার্জেটিক না থাকো। সো যে মানে দুজনকে এনার্জেটিক থাকতে হবে আসলে। আচ্ছা, সো ওপি উইথ সি আমাদের অবজেক্ট প্রোগ্রাম যদি করতে চাই, সি তে একটা অবজেক্টের মতো একটা কনসেপ্ট আছে যেটা স্ট্রাকচার বলি আমরা, স্ট্রাক্ট দিয়ে লেখেছে। তো স্ট্রাকচারে আমরা হচ্ছে স্ট্রাকচার ব্যবহার করে আমরা যেটাকে মানে রাখবো, আর কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ফাংশন আমরা নিজে লিখবো, আর মেথড ফাংশন গুলাও ওই স্ট্রাকচারটা দিয়ে ব্যবহার করে বানাবো। তো এটার কোডটা আমি হচ্ছে এখানে করে রাখছি তোমাদের জন্য। ধরো আমি আচ্ছা, এটার জন্য আসলে অনেকগুলা কোড আছে, আমি একদম বেসিক কোডটা দিয়ে দেখাই। এখানে আমার দুইটা একটা ক্লাস লিখছি আমি, সেটাকে বলতেছি আমি ক্যাট। তো আমি আসলে জিনিসটা দেখি cat ডট এইচ। ওকে, দেখো এই যে ক্যাটের এইচ, এটা ক্যাটের সি। বলছিলাম না যে কোনো ফাইল লিখলে কি করতে হয়, একটা সোর্স ফাইল হতে একটা হেডার ফাইল থাকে, প্রত্যেকটা সোর্স ফাইলের জন্য একটা করে হেডার ফাইল থাকবে, আর হেডার ফাইলগুলোর মধ্যে হেডার গার্ড থাকবে। দেখছো, এইভাবে হচ্ছে বানাবা যে কোনো সোর্স ফাইল মেইন ডট সি ছাড়া যে কোনো সোর্স লেখার সময় সোর্স ফাইলের সাথে একটা হেডার ফাইল লিখবা, হেডার ফাইলের শুরুতে হেডার গার্ড দিবা। এটা হচ্ছে প্রথমেই কাজ হচ্ছে এটা। আচ্ছা, তারপরে দেখো আমি একটা ক্যাটের স্ট্রাকচার ডিফাইন করছি, যার মধ্যে একটা ইন্টিজার কিউটনেস একটা ভেরিয়েবল আছে, আর এখানে কিছু জিনিসপত্র আমি ডিক্লেয়ার করছি, ক্যাট পয়েন্টার, ক্যাট কনস্ট্রাক্টর, ক্যাট ডিস্ট্রাক্টর, আর ক্যাট মিয়াও। ঠিক আছে, এটার মধ্যে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব, এবং জিনিসগুলো একটু একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট জাস্ট বেয়ার উইথ মি। এটা আমি চেষ্টা করবো সহজভাবে বুঝাই দিতে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে দেখো ক্যাটের কনস্ট্রাক্টর কি আমি বলতেছি ক্যাট রিটার্ন করতে, ক্যাট পয়েন্টার। তো এইটা আসলে আমরা কি করছি দেখো, একটা ক্যাটের সমান সাইজের জায়গা অ্যালোকেট করছি, অ্যালোকেট করে সেটাকে আমি ক্যাট নাম দিছি। এরপরে ওই যে কনস্ট্রাক্টরের প্যারামিটার ছিল কিউটনেস, ওই যে আমরা ধরো জাভাতে লিখে এরকম করলে কি করতা, এই ভ্যারিয়েবলটার শুরুর ভ্যালুটা কি হবে তার জন্য কনস্ট্রাক্টর ইনপুট নিতা না, এখানে আমি কনস্ট্রাক্টর ইনপুট নিছি। তারপরে কি করছি দেখো, ওই ক্যাটের কিউটনেসটা ওই কনস্ট্রাক্টরের কিউটনেস দিয়ে সমান করে দিয়ে এই রিটার্ন করে দিছি এই অ্যালোকেটেড ক্যাটটা। তার মানে কি করছি, কনস্ট্রাক্টর কি করা লাগে, কনস্ট্রাক্টর তোমরা যখন নিউ করো না জাভাতে, তোমরা যারা নিউ করছো জাভাতে যখন তোমরা কাজ করো, নিউ তো করা লাগে, নিউ করলে কিন্তু এরকম অ্যালোকেট হয়। সি প্লাস প্লাসে দুইভাবেই অ্যালোকেট করা যায়, স্ট্যাকেও হিপেও। সি প্লাস প্লাসে যদি নিউ করো সেটা কিন্তু হিপে অ্যালোকেট করে ফেলে। আমি এখানে আমার যে কথাটা বানিয়েছি হিপে অ্যালোকেট করছি, স্ট্যাকেরও করা যায়, আমি আপাতত ওখানে যাইতেছি না, আমি আপাতত হিপ দিয়ে দেখাই। হিপে অ্যালোকেট করছি, করে কিউটনেসটা অ্যাসাইন করছি, তারপরে ওই পয়েন্টারটা রিটার্ন করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ক্যাট, ক্যাটের কনস্ট্রাক্টর। আমি ডিস্ট্রাক্টরও বলে ফেলি, ডিস্ট্রাক্টর কি করে, ক্যাটটাকে ফ্রি করে দেয়, মানে ক্যাটটা একটা অ্যালোকেটেড জিনিস, ক্যাটটাকে একটা বন্দি ক্যাটকে মুক্ত করে দেয়, ফ্রি করে দেয়, তাই না? আচ্ছা, ওই ওই ফ্রি না, এটা আমাদের সি এর ফ্রি, যেটা হচ্ছে মেমোরিটাকে খালি করে দেয় আর কি। তাইলে আমরা ক্যাট ডিস্ট্রাক্টরে ক্যাটটাকে ফ্রি করে দিলাম। আচ্ছা, তারপরে দেখো ক্যাট মিয়াও, ক্যাট মিয়াও যে ফাংশনটা, সেটা হচ্ছে একটা ক্যাট নেয়, ক্যাট নিয়ে দেখো ক্যাট মিয়াও উইথ পার্সেন্ট ডি কিউটনেস, ওই ক্যাট কিউটনেস কল করে। এটাকে তুমি চিন্তা করতে পারো জাভা বা সি প্লাস প্লাসে যেগুলো আমরা বলি না ক্লাসের মেথড বলি না, মানে ক্লাসের ভিতরকার ফাংশন মেথড ফাংশন বলি না, এটা হচ্ছে মেথড ফাংশন, মেথড ফাংশন। এবং তুমি বলতে পারো যে ভাইয়া কেমন হলো, ভালো লাগতেছে না, এটা আবার এই মেথড ফাংশন আবার হচ্ছে প্যারামিটারে ক্যাট কেন নেয়, আমাদের যেই অবজেক্টটা নিয়ে কাজ করতেছি সি প্লাস প্লাস জাভাতে তো সেই অবজেক্টটা তো নেয় না, আমরা তো সেই অবজেক্টটা তো অটোমেটিক্যালি কনটেক্সটেই থাকে, মানে আমি যেই ফাইল লিখতেছি ওই ফাইলের অবজেক্টই তো এটা, আবার কি ইনপুট কেন প্যারামিটার নেওয়া লাগতেছে, সি কেমন ভালো না, খেলবো না বলতে পারো। বাট আসলে দেখো জিনিসটা বুঝাই বলি, সি প্লাস প্লাস এবং জাভাতে তোমরা একটা কিওয়ার্ড সম্পর্কে জানো, সেটাকে কি বলে, দিস। দিস কিওয়ার্ডটা সম্পর্কে তোমরা দেখে থাকবা, আসলে ইটারনাল কনভার্ট এইরকম একটা ক্যাটের বা তুমি যে অবজেক্ট নিয়ে কাজ করতেছো তার রেফারেন্সটা এখানে পাস করে, সেটা হচ্ছে দিস নামে পাস করে। এই কারণে তুমি যখন দিস ডট লিখো বা সি প্লাস প্লাসে দিস অ্যারো লিখো, তখন ওইটা আসলে ক্যাট পয়েন্টার দিস। এবং বিলিভ মি, আমি এটাকে রিনেম করে দেখাই তোমাদের, এটা দিসও দিতে পারতাম চাইলে। এই দেখো দিস, দেখো দিস কিউটনেস, দেখছো একদম সি প্লাস প্লাস এর মতো কোড না। আসলে সি প্লাস প্লাস ইন্টারনাল এটা পাস করে, যেটা আমার সিতে তো এটা নাই, সি তো একটু আগের পুরানো বৃদ্ধ মানুষ, তার জন্য আমাকে এক্সপ্লিসিটলি পাস করা লাগছে, যেটা সি প্লাস প্লাসে ইন্টারনালি হ্যান্ডেল হয়, সেটা আমাকে এভাবে পাস করা লাগতেছে। আর ক্যাটেডেসের তো বলছি। এখন দেখো মেইন ফাইলে দেখলে তোমার মনে হবে যে ভালো লাগছে না জিনিসটা, দেখো মেইন ফাইলটা হচ্ছে কি করে, খুব সুন্দর কোড না, দেখো ক্যাট, এটা একটা নিউ ক্যাট করতে পারো, নিউ ক্যাট 100, ওই যে ক্যাটের হেডার ফাইলে কিউটনেস নিত, দেখো এক্স্যাক্টলি সেটা না, নিউ ক্যাট 100। আচ্ছা, তারপরে ক্যাট মিয়াও ক্যাট, তারপরে ক্যাট ডিস্ট্রাক্টর ক্যাট, অনেকটা এরকম না যে নিউ তোমরা সি প্লাস প্লাসে করো না নিউ ক্যাট 100, তারপরে ধরো মিয়াও ক্যাট ডট মিয়াও করলা, তারপরে ডিলিট ক্যাট লেখো না সি প্লাস প্লাসে, এক্স্যাক্টলি সেরকম কোড, এক্স্যাক্টলি সেরকম। তার মানে ওপি করতেছি আমরা সিতে, মানে
এটা যখন প্রথম যখন দেখছি আমি, তখন আমি মনে হয় আমি তখন কলেজে পড়ি। কলেজে যখন আমি দেখছিলাম, আমি প্রথম দেখছি তখন এর বিষয় না যে সেটা কেন, আমার কলেজে থাকতে আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ কি জানো? আমার কলেজে থাকতে আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটা আমি এখন মানে মনে করি যে কি মানে কি চয়েস ছিল আমার। আর যাই হোক, তো আমি তখন কলেজে যখন এটা দেখছি, আমি যখন কলেজে এটা একটা কোন একটা ইউটিউবে দেখছিলাম যেটা করা যায়, দেখে আমার কাছে মনে হচ্ছে যে আরে সেরা তো, মানে এক্স্যাক্টলি লাইক সি প্লাস প্লাস, এক্স্যাক্টলি লাইক জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের মতো পুরোটা না, বাট কাইন্ড অফ। তো এটা করা যায়, এটা আসলে খুব ইউজফুল জিনিস, এবং তুমি অনেক সুন্দরভাবে তুমি তোমার এই কোডটাকে সাজাতে পারবে এভাবে। এটার মজার একটা জিনিস দেখাইলাম, ঠিক আছে? এইভাবে কোড করবা, যদি সিতে কোড করো। ওপি মানে এটা যদি কন্ট্রোভার্সিয়াল টপিক, ওপি অনেকে পছন্দ করে, অনেকে ঘৃণা করে। তোমরা অনেক অপিনিয়ন পাবা যেগুলো হচ্ছে ফাংশনাল প্যারাডিমকে ফলো করে, ওপি ফলো করে না, অনেক জায়গাতেই করে। বাট যদি ওপি পছন্দ করো তুমি, তাহলে সিতেও করা যায়, সেটা দেখাচ্ছে। এখন বলতে পারো যে ভাইয়া জাস্ট একটা ক্লাস বানাইলেন, কিছু ডেটা বানাইলেন, কিছু মেথড বানাইলেন, এই আপনার ওপি। ওপি না, তিনটা ফিচার থাকে: এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। এটা এগুলা যদি না করতে পারো তাহলে তো চেকমেট, মানে কি ওপি হলো, মানে গরিবের ওপি আর কি, বুঝছো? গরিবের ওপি হয়েছে এতক্ষণ। এখন আমরা দেখবো ওপির এই ফিচার গুলা কিভাবে করে। ইনহেরিটেন্স এর পলিমরফিজম আসলে খুব কাছাকাছি, এটা একটু পরে বলতেছি। এনক্যাপসুলেশনটা আগে বলি। এনক্যাপসুলেশন, এনক্যাপসুলেশন মানে কি? একজন বলো দেখি, এই পড়া ধরবানি, এনক্যাপসুলেশন মানে কি বলো? সব কিছু একটা ক্লাসের মধ্যে আর কি এনক্যাপসুলেট করা, যেন বাইরের কেউ না, ইচ্ছা মতো। এনক্যাপসুলেশন মানে হচ্ছে যে, হ্যাঁ এটা হ্যাঁ ট্রু। আর একটা ব্যাপার হচ্ছে এনক্যাপসুলেশন মানে কিন্তু এটা যে তোমার আসলে যেই ডেটাগুলো আছে তুমি সব এক্সপোজ করবা না, তোমার প্রাইভেট পাবলিকের চয়েস থাকবে, যে না আমি এগুলো হচ্ছে আমার প্রাইভেট ভ্যারিয়েবলস, এগুলো আমি দেখাবো না কাউকে, ওগুলো পাবলিক। এই জিনিসটা হচ্ছে এনক্যাপসুলেশনের মেইন আইডিয়াটা। ডেটা তো আছেই, প্লাস আমি সব দেখাবো না। তাহলে এইটা কিভাবে করে আমি এটা স্লাইডে লিখছি, বাট এটা স্লাইডের চেয়ে আমি হচ্ছে কোডে বুঝাই। স্লাইড পড়াইতে ভালো লাগে না, আমি কোডে দেখাই। আচ্ছা, আরে এনক্যাপসুলেশন, আচ্ছা আমি আবার আমার ক্যাট ফাইলটাকে ওপেন করি, ক্যাটের যে ফাইলটা আছে, cat.h with cat.c। আচ্ছা, একটু জুম আউট করি। ওকে, দেখো এখানে আমার আগের মতোই আমি একটা ক্যাট ডিফাইন করছি, ক্যাটের স্ট্রাকচার, আবারও ক্যাট কনস্ট্রাক্টর, ক্যাট মিয়াও, ক্যাট ডিস্ট্রাক্টর, আগের মতোই একদম হুবহু। বাট এখন আমি কিউটনেস একটা ভ্যারিয়েবল আনছি, আর আমি চাই কিছু প্রাইভেট ডেটা রাখতে, যেটা হচ্ছে মেইন থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না, আমি শুধু ক্যাটের সোর্স ফাইল থেকে অ্যাক্সেস করতে পারবো। এরকম কিছুটা বানাইতে চাই আমি। এরকম জিনিস কিভাবে বানাই, আসলে আমরা একটু দেখি। যেটা করা লাগবে, তুমি একটা এরকম একটা লাইন লিখবা, টাইপ ডিফাইন স্ট্রাকচার ক্যাট প্রাইভেট ক্যাট প্রাইভেট। এটা আসলে যেটা হবে, মানে টাইপ ডিফাইন কেন করি আমরা বলতো? কে বলতে পারো টাইপ ডিফাইন কেন করি? স্ট্রাকচার বানাইতে গেলে কি টাইপ ডিফাইন করা লাগে? টাইপ ডিফাইন করেটা কি বলতো, জানো কেউ? স্ট্রাকচার বানাইতে গেলে টাইপ ডেফ লেখা লাগে না। আসলে টাইপ ডেফ জিনিসটা করে, মানে স্ট্রাকচার তুমি নরমালি বানাতে পারবে, দেখো যে এখানে বানাইছি টাইপ ডেফ ছাড়াই। সো টাইপ ডেফ লাগে না, টাইপ ডেফ যে কাজটা করে বারবার লেখা লাগে না। এক্স্যাক্টলি বারবার স্ট্রাক্ট লেখা লাগে না, এই কারণে করা। তো এখানে আমি যেটা করছি, স্ট্রাক্ট এই ক্যাট প্রাইভেট এইটাকে চিন্তা করতে পারো একটা জিনিস, তাকে টাইপ ডিফাইন করে আমি স্ট্রাক্টটাকে বাদ দিয়ে শুধু এইটুকুকে একটা বানাইছি আর কিছু না। বলতে পারো যে ভাইয়া এরকম লাইন তো কখনো দেখিনি, এটা আবার মানে স্ট্রাকচার বানাইলেন কিন্তু স্ট্রাকচারের বডি কই, স্ট্রাকচারের ভিতরে যে মানে ভ্যারিয়েবল থাকে ওগুলা কই? ভেরি গুড কোয়েশ্চেন। এইভাবে লেখা স্ট্রাকচারকে কি বলে জানো? এটাকে বলে ওপেক স্ট্রাকচার। ওপেক মানে কি? অস্বচ্ছ, তাই না? যে মানে ঘোলা, অস্বচ্ছ, এরকম ওপেক বলে না, ট্রান্সপারেন্ট না, মানে ভিতরে দেখা যায় না এমন। এই স্ট্রাকচারকে বলে ওপেক স্ট্রাকচার। এই স্ট্রাকচার যদি তোমার কাছে থাকে, যার কাছে এই স্ট্রাকচারটা থাকবে, সেই স্ট্রাকচারের কিছুই করতে পারবে না, এই স্ট্রাকচারকে মানে লিটারালি ওর ভিতরে কি আছে পড়তেই পারবে না। এই cat.h ফাইলটা যখন মেইন ইনক্লুড করবে, মেইন দেখবে এই ক্যাট স্ট্রাকচারের ভিতরে এই প্রাইভেট ডেটা নামে একটা পয়েন্টার আছে বা একটা জায়গা আছে, কিন্তু সে এই জায়গাটা সে এক্সিসি করতে পারবে না। এই জায়গা মানে এক্সিস করতে পারবে, ওর ভিতরে যেটা আছে সে চাইলে রিডই করতে পারবে না। কেন পারবে না জানো? কারণ এই ক্যাট প্রাইভেটের ডেফিনিশন তো সে জানে না। তখন একটা ইরর খাবে। আমরা সেটা একটু পরে দেখবো, বাট আপাতত বিশ্বাস করে নাও আমার কথা, যে যখন এইভাবে রাখলে, এইভাবে ওপেক ভাবে রাখলে, যার বডি নাই এমন ভাবে রাখলে, তখন মেইন হচ্ছে চাইলেও এক্সেস করতে পারবে না। আমার মনে হয় একটু দেখানো দরকার জিনিসটা।
যেন এনক্যাপসুলেশন পড়াইতেছি। আচ্ছা, ধরো আমি এখন বর্তমানে মেইন ফাংশনটা কিভাবে আছে একটু দেখাই তোমাদেরকে। বর্তমানে মেইন ফাংশনটা এভাবে আছে, ক্যাট কনস্ট্রাক্ট করে ক্যাট নিয়ে আগেরটাই মেইন ফাংশন চেঞ্জ করে নিই আসলে। বাট আসো আমরা এটাকে একটু কম্পাইল করে দেখি কি হয়। জিসিসি কম্পাইল কিভাবে করে মনে আছে? জিসিসি প্রথমে কম্পাইল করবা main.c, মানে সবগুলো ফাইলকে ইন্ডিভিজুয়ালি কম্পাইল করবা। cat.c ইন্ডিভিজুয়ালি কম্পাইল করবা। তাহলে কম্পাইল করার পরে তোমাকে দুইটা হেডার ও ফাইল দিবে, cat.o আর main.o। তুমি এদেরকে লিংক করবা কিভাবে? এই যে main.o cat.o। আচ্ছা, তারপর একটা এক্সিকিউটিভ ফাইল তৈরি হয়েছে যার বাই ডিফল্ট নাম হচ্ছে এ। আচ্ছা, তুমি বলতে পারো যে ভাই এ কেন নাম? কারণ আমি আউটটা বলে দিইনি আসলে। তুমি চাইলে বলে দিতে পারো লিংক করার সময় যে এইদিকে লিংক করে আউটপুট বানাবা। ধরো বললাম গেইম। আচ্ছা, গেইম নামে একটা দেখবা একটা ফাইল তৈরি হয়েছে। আমার এরোটা আগে তৈরি করেছিলাম, এই কারণে রয়ে গেছে, বাট গেইম নামে ফাইল তৈরি হয়েছে। তুমি এখানে বলতে পারবা আর কি আউটপুট কই করতে চাও। তো তুমি যদি ./game দিয়ে রান করো, দেখো এই জিনিসটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, মানে কম্পাইল হয়েছে অ্যাট লিস্ট। এটা একটু পরে এগুলো কি আসছে পরে বলতেছি, বাট কম্পাইল হয়েছে। এখন মনে করো মেইনকে বললাম না, মেইন কিন্তু হচ্ছে এই প্রাইভেট ডেটাটা অ্যাক্সেস করতে পারে না। এই প্রাইভেট ডেটার ভিতরে একটা স্কোর থাকার কথা আর কি। স্কোরটাই দেখো ওর কাছে আছে, কিন্তু এই হেডার ফাইলে তো নাই। তো চলো আমরা এটা চাও, মানে আমরা তো হ্যাকার, চলো আসার চেষ্টা করি। ক্যাটের প্রাইভেট ডেটার ডট কি যেন ছিল এটার নাম ভুলে গেলাম, স্কোর। যদি লিখে দেখি দেখো, ও সরি, প্রাইভেট ডেটা পয়েন্টার, তাহলে অ্যারো দেওয়া লাগবে, অ্যারো স্কোর দিলে দেখো আমার এটা তো নিউ ভিম আমার কনফিগার করা আছে, অলরেডি কম্পাইল হয়ে গেছে। এখানে দেখাচ্ছে ওরা ইনকমপ্লিট ডেফিনিশন অফ টাইপ ক্যাট প্রাইভেট। আমি যেটাকে এখান থেকে কম্পাইল করার চেষ্টা করি জিসিসি main.c, এরর দিবে। তার মানে আমরা যদি এইভাবে করে প্রাইভেট একটা মানে একটা জিনিসকে এরকম একটা ওপেক স্ট্রাকচার বানাই। ওপেক স্ট্রাকচার হচ্ছে এমন স্ট্রাকচার যেটা নামেই তো আছে ওপেক, মানে চাইলেই কেউ ওটার ভিতরের জিনিস পড়তে পারে না, অর্থাৎ যেটা প্রাইভেট হয়ে গেছে। এটা কেন হয়েছে একটু বলো তো? কারণ বলো, আমি যখন এটাকে কম্পাইল করতেছি জিসিসি main.c দিয়ে, তখন কি ও জানে cat.c নামে কিছু আছে? কম্পাইল করার সময় এইটা লিখলে আমি কি বলছিলাম, তখন কম্পাইলার শুধু main.c দিয়ে কাজ করতেছে। ও ভুলেছে cat নামে কিছু আছে বা অন্য কোনো নামে কিছু আছে, ও ভুলে গেছে। ও শুধু এটা নিয়েই কাজ করতেছে। তাহলে চিন্তা করে দেখো, main.c যখন কম্পাইল করবে তখন কি হবে? #include cat.h। তার মানে কি ক্যাটের হেডার ফাইলের কন্টেন্ট গুলা এই জায়গাটায় বসে যাবে। তাহলে ক্যাটের হেডার ফাইলের কন্টেন্টটা কপি, তারপরে মেইনে এসে থপাস করে পেস্ট। যখন পেস্ট করলো, পেস্ট করার পরে যে ফাইলটা হয়েছে, এইবার এইটা কম্পাইল হবে। চিন্তা করে দেখো তো, এই যে পেস্ট হয়েছে, পেস্ট করার পরে যে জিনিসটা পাইলা, আমি পেস্ট করে দেখাই তোমাদেরকে। পেস্ট যখন করব দেখাই আমি তোমাদেরকে, পেস্ট করে দিই। পেস্ট করে দিলে দেখো এই পুরো ফাইলে কোথাও কি এই ওপেক স্ট্রাকচারটার ডেফিনিশন আছে? ডিক্লারেশন বলতেছি না, ডেফিনিশন মানে বডিটা কি আছে? বডিটা তো নাই। তাহলে এখন কম্পাইলার কিভাবে বুঝবে এই ক্যাটের প্রাইভেট ডেটার ভিতরে স্কোর নামে কোন একটা ভ্যারিয়েবল আছে আসলে? এটা কি বোঝার সুযোগ আছে? আর তো বোঝার সুযোগই নাই। কম্পাইলারের দৌড় দিয়ে লাভ আছে? ও তো বুঝতেছেই না যে জিনিসটা যে এর ভিতরে স্কোর বলে কিছু একটা আছে। এই কারণে কেউ চাইলেও এখন আর স্কোর ভ্যারিয়েবলটা এক্সেস করতে পারবে না। এটা অ্যাজ ইফ হিডেন হয়ে গেল, প্রাইভেট হয়ে গেল বাইরের ভ্যারিয়েবল বা বাইরের মানুষজনের কাছ থেকে। তো এটা আমরা cat.c তে কিভাবে তাইলে আমরা ইউজ করবো? মানে যদি এটা ওপেকই হয় তাহলে এটা আমরা মানে ব্যবহার করবো কিভাবে? আমরা তো চাই ব্যবহার করতে ক্যাট, যদি আমি ব্যবহার করতে না পারি সে কি হইলো? আমার তো ব্যবহার করতে পারা উচিত। এটা হচ্ছে ক্যাটের ফাইলে কিভাবে ব্যবহার করবো দেখো। এই প্রাইভেট ডেটাটাকে তুমি এখানে ডিফাইন করবা। এখানে কিন্তু ডিক্লেয়ার করছিলা টাইপ ডিফাইন স্ট্রাকচার ক্যাট প্রাইভেট যে ডিফাইন করছিলা। তুমি এখানে ডিক্লেয়ার করছে এখানে স্ট্রাকচার ক্যাট প্রাইভেট যার ভিতরে ইন্টিজার স্কোর থাকবে। তার মানে আমরা জিনিসটাকে এখানে বলে দিলাম যে ক্যাট প্রাইভেটের ভিতরে স্কোর থাকবে। এইবার আমি যখন কম্পাইলার জানে যে একটা এই জিনিসটা যে আছে আসলে, ভালো করে বুঝো ঠান্ডা মাথায়। যখন মেইনকে কম্পাইল করতে বলছি, তখন কম্পাইলার যেহেতু চোখ বন্ধ, মানে অন্ধ, যেহেতু ও শুধু মেইন দেখতে পারে, তাহলে ও কিন্তু জানে না ক্যাট প্রাইভেট স্ট্রাকচারটার ভিতরে আছেটা কি।
কিন্তু যখন কম্পাইলার ক্যাট ইন্টার স্কোয়ার হ্যাপি হ্যাপি, ও বলবে যে ঠিক আছে এখন তাহলে কম্পাইল হবে। ইনফ্যাক্ট দেখো জিসিসি তে যে আমি ক্যাট ডট সি কে কম্পাইল করি, ও কিন্তু কম্পাইল হয়। তার মানে জিনিসটা বোঝার চেষ্টা করো যে জিসিসি ক্যাট ডট সি দিলে ও ক্যাট কে যখন কম্পাইল করছে ডেফিনিশনটা পাইছে, সো হ্যাপি। তাহলে এইটা হচ্ছে কিভাবে আমরা ডেটাকে লুকাবো, ডেটা লুকানোর টেকনিক হচ্ছে এটা। এখন কথা হচ্ছে আমরা মেথড কিভাবে লুকাবো ভাইয়া? ডেটা তো লুকাইলাম, কিন্তু অনেক সময় প্রাইভেট পাবলিক মেথড থাকে না। প্রাইভেট মেথড কিভাবে বানাবো? প্রাইভেট মেথড বানানো আসলে আরো সোজা। কিভাবে বানায় জানো? তুমি যেই ধরো এই মেথডটাকে তুমি প্রাইভেট রাখতে চাও, গেট কুলনেস ফ্যাক্টর, একটা বিড়াল কতটুকু কুল এটা মনে করে একটা মাপার একটা ফাংশন বানাইছি আমি এখানে। এই ফাংশনটা তুমি বানাইতে চাও, প্রাইভেট রাখতে চাও এই ফাংশনটাকে। এইটা প্রাইভেট রাখা সবচেয়ে সোজা। কেন জানো? এটা জাস্ট তুমি কি করবা, মেইন ডট সি কি ক্যাট ডট করে কি আমাদের পাশের ফাইলটা, এই ক্যাট ডট এইচ ফাইলে তুমি এই ফাংশনটা লিখবাই না, এখানে এখানে ডিক্লেয়ারই করবা না। যদি ডিক্লেয়ার না করো তাহলে মেইনের সাধ্য আছে যে এটাকে কল করার। দেখো গেট কুলনেস ফ্যাক্টর লেখো, এবার এরর দিবে। এই দেখো কল টু আনডিক্লেয়ার ফাংশন। এইটা চিন্তা করে দেখো, এইটা তো মানে মেইনের তো আসলে আসলেই তো এটা তো মেইনের জানারই কথা না যেটা বলে কিছু একটা আছে। কারণ মেইন কি করতেছে, এই ক্যাট ডট এইচ ইনক্লুড করতেছে, ক্যাট ডট এইচটা কপি করে সে হচ্ছে এই হ্যাশ ইনক্লুডের বদলে বসাইতেছে। বসানোর পরে সবকিছু প্রি প্রসেসিং শেষ, সবকিছু শেষ। এরপরে তুমি বলো বসানোর পরেও কি এই এই কুলনেস ফ্যাক্টর ফাংশনটা কি আসছে? এটা তো ক্যাট ডট এইচ এ ছিল না, এটা তো এখানে আসে নাই। এই কারণে এইটা কিন্তু মেইন পাবে না। অথচ দেখো ক্যাট ডট সি ফাইলটা কিন্তু এই ফাংশনটাকে ব্যবহার করতেছে সুন্দরভাবে। দেখো ক্যাট মিয়াও ফাংশনের শুরুর লাইনটাই হচ্ছে ইন্ট কুলনেস ইকুয়াল টু গেট কুলনেস ফ্যাক্টর ক্যাট। ক্যাট ডট সি কিন্তু এটাকে ব্যবহার করতেছে। ইনফ্যাক্ট আমি যদি কম্পাইল করি, দেখো এই যে কম্পাইল করলে কিন্তু কোনো এরর দেয় না। তার মানে এমন একটা ফাংশন আমরা বানাইতে পারছি যেই ফাংশনটা শুধু ক্যাট ডট সি এক্সেস করতে পারে, মেইন ডট সি এক্সেস করতে পারে না, জাস্ট লাইক প্রাইভেট মেথড। তার মানে আমরা কিন্তু এনক্যাপসুলেশন করতে পারতেছি আমরা। আচ্ছা, এনক্যাপসুলেশন জিনিসটা কি সবাই বুঝছো? এনক্যাপসুলেশন জিনিসটা কিন্তু অনেক মজার একটা জিনিস। জাস্ট কি করতেছি আমরা, অস্বচ্ছ বানাই দিতেছি হেডার ফাইলটাকে। সবকিছু হেডার ফাইলে বলতেছি না, যা যা বলতেছি সেগুলা পাবলিক, যা যা বলতেছি না সেগুলা প্রাইভেট। তো আমরা যেখান থেকে একটু কম্পাইল করে দেখি আবারও, এই যে কম্পাইল করলাম তারপর লিংক করলাম, লিংক করে যদি রান করি, এখানে দেখো ওই যে কুলনেস কম্পিউটেড হাবিজাবি আসছে, এটা কোথেকে আসছে? এই যে মিয়াও ফাংশনটা কল করে তো মেইন মিয়াও এর ভিতরে আমি এগুলা করে রাখছিলাম, এই কারণে হচ্ছে এগুলা প্রিন্ট হচ্ছে। তার মানে তুমি চাইলেই ডেটাকে হাইড করতে পারো, তুমি চাইলেই মেথডকেও হাইড করতে পারো, দুইটাই তোমার কাছে এই পাওয়ারটা আছে। আচ্ছা ঠিক আছে, এই দুইটা জিনিস দিয়ে তুমি আসলে এগুলো করতে পারো। আচ্ছা, এনক্যাপসুলেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তুমি যদি এই জিনিস করো, তোমার যাদের হচ্ছে ওপি ভালো লাগে, আমি বলবো না আমার ওপি খুব ভালো লাগে, বাট এই জিনিসটা যারা করতে চাও তারা করতে পারো। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে মুভ অন করি পরেরটা। আচ্ছা, আমরা এনক্যাপসুলেশন করতে পারি। আসো আমরা এখন ইনহেরিটেন্স করতে চাই। ইনহেরিটেন্সের পলিমরফিজম আসলে অনেক কাছাকাছি। ইনহেরিটেন্স করার জন্য, ইনহেরিটেন্স আসলে যখন তুমি সি প্লাস প্লাসে ইনহেরিটেন্স করো কিংবা জাভাতে ইনহেরিটেন্স করো, যে কোনো ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স করো, ইন্টারনালি কি হয় জানো? ইন্টারনালি আসলে ইনহেরিটেন্স হয় না, ইন্টারনালি হয় কম্পোজিশন। কম্পোজিশন বা নেস্টিং যেটাকে আমরা বলি আর কি, যে একটা স্ট্রাকচারের ভিতরে আরেকটা স্ট্রাকচারের ইনস্ট্যান্সকে রেখে দেওয়া। এইটা তার মানে বেস স্ট্রাকচারটাকে তুমি রেখে দিবা সাব স্ট্রাকচারের ভিতরে, বেস স্ট্রাকচারের ইনস্ট্যান্সটাকে। তো আসলে আমরা কোডটা একটু দেখি। আচ্ছা, আমার এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যানিমেল আর একটা হচ্ছে ক্যাট, দুইটা জিনিস আছে। তো আমি হচ্ছে একটু দেখি অ্যানিমেলের যেই ফাইলটা আছে অ্যানিমেল ডট ইচ, আমি পাশে একটু ওপেন করি আমার ক্যাট এর ফাইলটা। আমি এটাকে নাম ক্যাটের এইচ ফাইলটা একটু দেখি আমরা। দেখো আমি ক্যাটের সি ফাইলটা একটু পরে দেখাচ্ছি, আগে অ্যানিমেলের থেকে ক্যাটের সম্পর্কটা দেখায়নি। আমার একটা অ্যানিমেল ক্লাস আছে বা স্ট্রাকচার আছে যেটার ভিতরে ইন্টিজার লেগস মানে একটা জন্তুর কয়টা পা থাকে সেটা আমরা এখানে এখানে ইন্টিজার লেগস দিয়ে লিখতেছি। আচ্ছা, তারপরে এই জায়গায় হচ্ছে আমার টাইপ ডিফাইন স্ট্রাকচার, এখানে আমার যে ক্যাট আছে সেই ক্যাটের ভিতরে অ্যানিমেল আর কিউটনেস, এই দুইটা মানে ক্যাট তো একটা অ্যানিমেল আর কিউটনেস। তোমরা যেটা সি প্লাস প্লাসে লিখতা যে ক্যাট বা জাভাতে লিখতা যে ক্যাট হচ্ছে ইনহেরিট করে অ্যানিমেলকে, সেটা আমরা কি করছি এখানে, তো সিতে তো ইনহেরিটেন্স নাই, আমরা কি করছি এই ক্যাট স্ট্রাকচারটার ভিতরে আমরা অ্যানিমেল ক্লাস অ্যানিমেল স্ট্রাকচার ডিফাইন করে দিছি। অর্থাৎ
সি প্লাস প্লাস বা জাভাতে যে সুপার ক্লাসটা থাকে না, তোমরা যে যখন প্রোগ্রামিং করো ঠান্ডা মাথায় তো চিন্তা করে দেখো না হয়তো, যে তুমি যখন লিখতেছো সুপার ডট সামথিং, বা তুমি যে কোনো কিছু মানে একটা সাব ক্লাসের ভিতরে বসেও সুপার ক্লাসের ভ্যারিয়েবল এক্সেস করতে পারতেছো, তোমার কি মনে হয় তুমি যখন নিজেকে নিউ করছো, নিজেকে তৈরি করছো একটা সাব ক্লাস থেকে, তখন কি সুপার ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয় নাই? তৈরি না হইলে তুমি কিভাবে হচ্ছে সুপার ক্লাসের ভ্যারিয়েবল গুলা পাইতেছো? নিশ্চয়ই তৈরি হয়েছে একটা ইন্টারনালি। এটা আসলে সিতে তো বাই ডিফল্ট হবে না। ওই যে বললাম সিতে তোমার ফুল পাওয়ার, তুমি যা করতেছো এক্স্যাক্টলি তাই হবে। এখানে তোমাকে নিজে ম্যানুয়ালি তৈরি করা লাগবে। দেখো খুবই কঠিন না, কঠিন না, একদমই কঠিন না, সোজা। এই ক্যাটের ভিতরে তার সুপার ক্লাসের একটা ইনস্ট্যান্স আমি ডিফাইন করলাম। দেখো ক্যাটের যদি আমরা একটু দেখি ক্যাটের কনস্ট্রাক্টরটা, আসো আমরা এখানে একটু দেখি cat.c। দেখো ক্যাটের কনস্ট্রাক্টরটা হচ্ছে এরকম, একটা ক্যাটের জন্য জায়গা অ্যালোকেট করে করে ক্যাটের কিউটনেসটা ওই যে কনস্ট্রাক্টর থেকে যেটা পাইছে এটাই অ্যাসাইন করে দিয়েছে। আর মনে আছে ক্যাটের ভিতরে যে সুপার ক্লাসের একটা অবজেক্ট আছে অ্যানিমেল, তাহলে ক্যাটের অ্যানিমেলের লেগস হচ্ছে যে একটা বিড়ালে তো 4টা পা, 4টা দিয়ে দিছে। তোমরা এটা জাভা বা সি প্লাস প্লাসে কিভাবে লিখতে জানো? যে লিখতা যে তোমরা অ্যানিমেলের যে বা দিস বা সুপার কল করতে, তোমরা হ্যাঁ সুপার কল করে লিখতা, সুপার অফ 4 এমন কল করতে, সুপারের ভিতরে 4 পাস করতে। এটাই আমি এখানে এইভাবে করতে। তার মানে আমি যখন ইনহেরিটেন্স করতেছি তখন আসলে কিছুই না, আমার স্ট্রাকচারটার ভিতরে, সরি এই পাশে ডান পাশে আমার ক্যাট স্ট্রাকচারটার ভিতরে আমার সুপার ক্লাসের একটা ইনস্ট্যান্স থাকবে, দ্যাটস ইট। এটাই আমার ইনহেরিটেন্স। এবং যখন আমার ওই সুপার ক্লাসের ভ্যারিয়েবল লাগবে তখন কি করব? সুপার ক্লাসের ভ্যারিয়েবল লাগলে ওই ক্যাট অ্যারো এভাবে দিলে বা ক্যাট অ্যারো সুপার যেভাবে নাম দাও সেভাবেই তুমি অ্যাক্সেস করতে পারবা। তার মানে সুপার ক্লাসের ভ্যারিয়েবল তুমি যেভাবে পাচ্ছ, সুপার ক্লাসের তুমি ফাংশনও পাবা, সবই পাবা, কারণ তুমি সুপার ক্লাসের একটা অবজেক্টের সাথে নিয়ে ঘুরতেছো। আসলে তোমার যে স্ট্রাকচারটা আছে তার ভিতরে সুপার ক্লাসের অবজেক্টটা তুমি সাথে নিয়ে ঘুরতেছো। তার মানে আমরা চাইলে ইনহেরিটেন্সও করতে পারি। আচ্ছা, তারপরে পলিমরফিজম। পলিমরফিজম আসলে একই জিনিস। পলিমরফিজম আসলে কিছুই না। পলিমরফিজম জিনিসটা কি? পলিমরফিজম জিনিসটা কেউ বলতে পারবা জিনিসটা আসলে কি করে? যে কোনো একজন, পলিমরফিজম কি করে? ফাংশন ওভাররাইডিং, ওভারলোডিং এই টাইপের কিছু। আচ্ছা, পলিমরফিজম যেই কাজটা করে আসলে, হ্যাঁ এটা ফাংশন ওভাররাইডিং এটা আছেই। আর এটা হচ্ছে যে বেস ক্লাস, মানে আমার একটা চাইল্ড ক্লাসকে চাইলে আমি বেস ক্লাসের মোড়কে রাখতে পারি, যে একটা বেস ক্লাসের মতো জিনিসটা এভাবে বানাইতে পারি চাইলে আমি। অর্থাৎ একটা চাইল্ড ক্লাসকে চাইলেই প্যারেন্ট ক্লাসে কাস্ট করা যাবে, আবার প্যারেন্ট ক্লাসকে চাইল্ড ক্লাসে কাস্ট করা যাবে। তো আমার এই পলিমরফিজম করার আইডিয়াটা হচ্ছে, আমি ওই যে বললাম ইনহেরিটেন্স করার জন্য চাইল্ডের স্ট্রাকচারের ভিতরে প্যারেন্টের স্ট্রাকচারটা রাখতে হবে ফার্স্ট মেম্বার আকারে। মানে একদম স্ট্রাকচারে তো অনেক অনেক মেম্বার থাকে, অনেক ডেটা থাকে, তার প্রথম ডেটাটা হইতে হবে বেসিক স্ট্রাকচারের, ওইটার জন্য। তাতে করে কি হবে, মেমোরিতে যেহেতু ওই জিনিসটা সবার আগে আসতেছে, তাই ক্যাটের একটা পয়েন্টারের শুরুতে যেহেতু অ্যানিমেলও থাকতেছে, তাই চাইলে ওই পুরো মেমোরিটাকে অ্যানিমেলের পয়েন্টারও বলা যায়। কারণ মেমোরিতে ক্যাটের পয়েন্টারের শুরুর লোকেশনে যেটা আছে, তো ওইটাকে তুমি যদি অ্যানিমেলের পয়েন্টার চিন্তা করো ভুল নাই, কারণ আসলে তো ওখানে অ্যানিমেলও আছে, তাই না? এই কারণে পলিমরফিজম আমরা করতে পারি এইভাবে। তো আমি একটু দেখাই কোডটা। আচ্ছা, তো আমার এখানে হচ্ছে আসলে এটা তো আগের কোডই আমার ইতেই আছে, আমি তাও দেখাই জিনিসটা। অ্যানিমেল এইচ ফাইলটা আর হচ্ছে আমাদের ক্যাটের এইচ ফাইলটা দেখাইলাম, সবকিছু আগের মতো, কোনো চেঞ্জ করিনি এখানে। আর হচ্ছে আমি ক্যাটের সি ফাইলটা একটু দেখাই, ক্যাটের সি ফাইলেও কোনো চেঞ্জ করিনি। আমি কোডটা চেঞ্জ করছি মেইনে দেখো কোডটা দেখে মজা পাওয়া। দেখো আমি একটা ক্যাট কনস্ট্রাক্ট করছি, ক্যাট কনস্ট্রাক্ট করে এই ক্যাটটাকে ডিরেক্টলি অ্যানিমেল পয়েন্টারে কাজ করে অ্যানিমেল পয়েন্টারে রেখে দিছি, মানে সুপার ক্লাসে কাজ করে ফেলছি। সুপার ক্লাসে কাজ করে আমি এখন সুপার ক্লাসের ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারবো। এবং যদি কখনো প্রয়োজন হয় যে না আমি এই সুপার ক্লাস থেকে আবার বেস ক্লাসে কাজ করতে চাই, তুমি আবার এটাকে ক্যাট পয়েন্টারে কাজ করে নিবা। কারণ জাস্ট এটা যারা হচ্ছে মানে মেমোরি জিনিসটা ভালো করে এটা বোঝা লাগবে তোমাদের, যে বুঝতে চাও জিনিসটা, মেমোরিতে তুমি যেই অর্ডারে স্ট্রাকচারটা রাখছো, যে অ্যানিমেল তারপরে কিউটনেস, ওই অর্ডারে থাকবে। অর্থাৎ ক্যাটের মেমোরিতে গেলে র্যামে থাকবে না, র্যামের তুমি যদি র্যামটাকে খুলো না বোঝানোর জন্য, র্যামের ওই লোকেশনে তুমি একটা অ্যানিমেল চুপচাপ বসে আছে, তাহলে কিউটনেস একটা ভ্যারিয়েবল চুপচাপ বসে আছে। তুমি যদি এই মেমোরিটাকে দাবি করো যে ভাই না এটা ক্যাটের অ্যাড্রেস না, এটা অ্যানিমেল অ্যাড্রেস, ভুল হবে, কারণ ওই অ্যাড্রেসে আসলে একটা অ্যানিমেল বসে আছে না।
কারণ ক্যাটের অ্যাড্রেসের শুরুই হয়েছে অ্যানিমেল অ্যাড্রেস দিয়ে, তাই ওই ক্যাটের অ্যাড্রেসকে অ্যানিমেল অ্যাড্রেস বললেও কোনো ভুল নাই। এই কারণে আমি চাইলে এভাবে তুমি যদি এইভাবে করে ডিফাইন করো যে তোমার স্ট্রাকচারের শুরুতেই তুমি তোমার প্যারেন্টকে রাখবা, এভাবে ডিফাইন করলে ইউ ক্যান ডু পলিমরফিজম উইথ সিম্পল কাস্টিং। দ্যাট ইজ দ্য পাওয়ার, যে এইভাবে তুমি পলিমরফিজম করতে পারো। এবং তোমার একটা স্টোরি বলি, আবার স্টোরি টাইম। আমাদের যে অপশনটা চলতেছে রে ট্রেসিং, সেই রে ট্রেসিং কিন্তু স্পেকে বলে যাচ্ছে সি প্লাস প্লাসে করতে, এবং সেখানে অনেক রকম ইনহেরিটেন্স পলিমরফিজম করা লাগতেছে। আমি কিন্তু এই ইনহেরিটেন্স পলিমরফিজম বা যাবতীয় জিনিসগুলো কিন্তু আমি সিটি আনসিটি করতেছি এখনো। আমি এটা স্টোরিটা স্লাইডে রাখি নাই, কারণ আমার কাছে কমপ্লিট হয় না। যদি এমন হয় যে আমি বললাম বাট আপনারা করতে পারলাম না, তাহলে সমস্যা। বাট হ্যাঁ, ইনহেরিটেন্স পলিমরফিজম কিন্তু হইতেছে, ঠিক আছে, মানে কাজ কিন্তু করতেছি আমি, কাজ করতে পারলে হয়, কোনো সমস্যা হবে না। তো তুমি চাইলেই পলিমরফিজম ইনহেরিটেন্স সবই করতে পারো সিতে, মানে ওপির 3টা ফিচারই তুমি করতে পারো এখানে। আচ্ছা, তো এইবার ভাই একটা কোয়েশ্চেন আসো ছিল লাস্ট পার্টটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ শিওর, বলো বলো। আমরা যে অ্যানিমাল পয়েন্টারে টাইপকাস্ট করলাম, আমরা তো অ্যানিমাল পয়েন্টারে টাইপকাস্ট করে এখন চাইলে ক্যাটের একটা অ্যাট্রিবিউট অ্যাক্সেস করতে পারবো, কিন্তু অ্যানিমালের তো আসলে ক্যাটের কোনো অ্যাট্রিবিউট থাকার কথা আচ্ছা, না, ও তো প্যারেন্ট ক্লাস। রাইট রাইট, এক্সেলেন্ট কোশ্চেন। আচ্ছা, অনেক খুশি হয়েছি এটা করছো। সি প্লাস প্লাস বা জাভায় তুমি যখন কাস্ট করে ফেলছো অ্যানিমেলে, তুমি যখন এভাবে লিখে ফেলছো যে অ্যানিমেল, ধরো আমি তো জাভা কোড লিখি, হ্যাঁ জাভা কোড লিখি, জাভা আসলে আমি আচ্ছা টু বি টোল্ড, জাভা আমার সেকেন্ড ফেভারিট ল্যাঙ্গুয়েজ। আসলে জাভা অনেক সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ধরো তুমি এভাবে লিখলে অ্যানিমেল অ্যানিমেল ইকুয়াল টু নিউ ক্যাট, আমি যেটা জাভাতে লিখলাম নিউ ক্যাট, কিউটনেস হচ্ছে 100, এভাবে লিখছো। লিখার পরে তুমি তুমি কি এভাবে হচ্ছে, মানে ধরো তুমি অ্যানিমেল ডট দিয়ে তুমি এখন ক্যাটের ফাংশন কল করতে পারবা জাভাতেও, সি সি প্লাস বা জাভাতেও। অ্যানিমেল যখন তুমি এটাকে নিয়ে ফেলছো, তারপর কিন্তু অ্যানিমেলের কল করতে পারবা, ক্যাট কল করতে পারবা না। ক্যাট কল করতে গেলে কি করতে হয় মনে আছে? তুমি তখন হয়তো আবার লিখতা ক্যাট ক্যাট ইকুয়াল টু, এটাকে ক্যাটে কাস্ট করতা অ্যানিমেলটাকে, এরপরে তুমি ক্যাট ডট ক্যাটের ফাংশন কল করতা। মানে জাভাতেও কিন্তু আবার কাস্ট ব্যাক করা লাগতো। এখানেও আমার এখানেও সেম, আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের সেখানেও সেম। তুমি যদি আবার ক্যাটের কিছু কল করতে চাও বা ক্যাটের কিছু করতে চাও, তুমি কি করবা? এই অ্যানিমেল পয়েন্টারটাকে সিম্পলি আবার ক্যাট পয়েন্টারে কাস্ট করবা, ক্যাট পয়েন্টার অ্যানিমেল। এবার এইটার উপরে তুমি যে কোনো ফাংশন কল করতে পারবা যেটা ক্যাটের মধ্যে আছে। অ্যারো দিয়ে তুমি হয়তো এই যে ক্যাটে দেখো যে কিউটনেস চলে আসছে, দেখছো কিউটনেস। অ্যানিমেলে কিন্তু এটা ছিল না। আমি আবার দেখাই, অ্যানিমেলের দিলে দেখো শুধু লেগস আসে, কিউটনেস কিন্তু নাই। তার মানে তুমি যদি চাও, তুমি অবশ্যই অবশ্যই আবার ক্যাটে ব্যাক যেতে পারবা, জাস্ট কাস্ট ইট এগেন। মানে তুমি যদি সুপার ক্লাস থেকে বেস মানে সাব ক্লাসে যাও কাস্ট, সাব ক্লাস থেকে সুপার ক্লাসে আসবা কাস্ট। সো এটা করা যায়, কোনো সমস্যা নেই। তুমি কি বুঝতে পারছো যে কোশ্চেনটা করলা? জি ভাই, বুঝতে পারছি। আমি আমি জানি না যে আসলে কোশ্চেনটা এক্স্যাক্টলি ধরতে পারছি কিনা, বাট আমি যেটা বুঝছি সেটা বললাম। তো কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, জি ভাই। তো আমরা হচ্ছে এখানে পলিমরফিজম দেখলাম। এখন আসো, তোমার যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবা, ইন্ডাস্ট্রিতে যদি, আমি ইন্ডাস্ট্রি কেন বলতেছি, ইন্ডাস্ট্রি বললে তো আসলে এটা মানে ইন্ডাস্ট্রিকে অপমান করা হয়। তোমরা যদি হচ্ছে সিস্টেমসে কাজ করো, তাইলে আসলে সিস্টেমস লেভেলে কাজ করলে বা কোনো ইন্ডাস্ট্রি যেখানে সিস্টেমস এর কাজ হয় সেখানে কাজ করলে দেখবা এইভাবে কম্পাইল করে না। ওই যে আমি কিভাবে কম্পাইল করি, বোকার মতো কি করি, জিসিসি ট্যাগ সি এটা সেটা কত কিছু করি, তাই না? তো এইটা এভাবে করে না। যখন ইন্ডাস্ট্রিতে কাজ করবা তখন দেখবা মেক একটা টুল আছে, মেক টুলটা ব্যবহার করে, অথবা সি মেক অথবা প্রি মেক এগুলো ব্যবহার করে। তো এটা আসলে কিভাবে কাজ করে, এই মেক জিনিসটা অনেক স্মার্ট। আসলে আমি একটু মেকটা হচ্ছে একটু দেখাই। তোমরা যখন XV6 করছো, যারা 21 ব্যাচ তারা করতেছো, বা আমরা 20 ব্যাচটা করছি, XV6 এ মেক ব্যবহার করছো না তোমরা? মেক লিখলে হচ্ছে কম্পাইল হয়ে যায়। জি আহ, ভাইয়া। হ্যাঁ, মেক লিখলে কম্পাইল হয়ে যায়। আসলে আমরা একটু মেকটা একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, মেক আসলে কি করে। কারণ এটা তোমার সারা জীবন কাজে লাগবে। এবং ট্রাস্ট মি, শুধু সিতে মেক ইউজ করে না, সি প্লাস প্লাস বা ইভেন শেল অর এনিথিং, মানে যে কোনো কিছু বিল্ড করতে মেক ইউজ করা হয়। মেক আসলে সি এর কোনো অংশ না, বাট ইউ ওয়াইডলি ইউজ। আমার কাছে মনে হয় তোমরা যদি এগুলো জানতে চাও, এই সিস্টেমস এর কাজ করতে চাও, তোমাদের মেক ফাইল সম্পর্কে জানা উচিত। আসলে আমি একটু মেক ফাইলটা দেখি। আমি একটা খুবই সিম্পল এক্সাম্পলে যাব, মেক ফাইল এক্সাম্পল। তো এখানে আমি একটু আমার ওই যে একদম প্রথমে যে আমি দেখাইছিলাম দুইটা ফাইল, গ্রিড ডট সি আর হচ্ছে মেইন ডট সি, ওই দুইটা ফাইল গ্রিড আর মেইন, এই দুইটা ফাইল হচ্ছে আমার কাছে আছে। একদম ওই যে মাল্টিপল ফাইলের যে এক্সাম্পল দেখাইছিলাম, খুব ইজি এক্সাম্পল। আমার টার্গেট এটা না। এটাকে আমি কিভাবে কম্পাইল করতাম একটু রিপিট দেখাই। আমি কি করতাম, জিসিসি হাইফেন সি দিয়ে লিখতাম মেইন সি, তারপরে জিসিসি হাইফেন সি দিয়ে লিখতাম গ্রিড সি, তারপরে দুইটা ফাইল তৈরি হইতো মেইন ডট গ্রিড ডট, আমি পাশাপাশি লিখে দিতাম মেইন ডট গ্রিড ডট, এভাবে লিখে দিতাম।
এই কাজটা আমি মেক ফাইল দিয়ে করতে চাই। আচ্ছা, মেক ফাইল দিয়ে করার সুবিধাও আছে, এমন না যে শুধু এটা কাজটাকে অটোমেট করা, সুবিধাও আছে, সুবিধা বলতেছি। তো মেক ফাইল এটা একটা মেক একটা ফাইল এক্সপেক্ট করে, নাম হচ্ছে মেক ফাইল। এই মেক ফাইলের মধ্যে যদি আমি যাই, মেক ফাইল এবং নামটা কিন্তু এক্স্যাক্টলি এই নামে দিতে হবে, বড় হাতের এম, তারপরে মেক ফাইলের বাকি অক্ষরগুলো ছোট হাতের, এবং মেক ফাইল একসাথে। এইভাবে না দিলে মেক কাজ করবে না। তো মেক ফাইলের ভিতরে জিনিসটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে, অনেকটা জিনিসটা অনেক আই সুদিং লাগতেছে, অনেক সিম্পল, বাট মেক ফাইল অনেক বড় হয়, অনেক আগলি হয়। তোমরা এক্সবিসিস এর মেক ফাইল বের করে দেখবা, আল্লাহ এগুলো আর কি, এগুলো তো হচ্ছে জীবনেও দেখি নাই, ভাইয়াও বলে নাই। তো আমি জাস্ট মেক ফাইলকে পরিচয় করে দিচ্ছি, মেক ফাইলের মানে আমিও সব জানি না, তো যতটুকু মানে বোঝা দরকার ততটুকু বলতেছি। মেক ফাইলে জিনিসগুলো এই যে এগুলো দেখতেছো, এই দুই লাইন গুলোকে বলে একটা রুল, মেক ফাইলের রুল। এই রুলটার মধ্যে শুরুতে বলা থাকে যে রুলের আউটপুটটা কি হবে, রুলের আউটপুটটা কি হবে। তারপরে বলা থাকে রুলটা আসলে এই জিনিসটা মেইন নামের একটা কিছু বানাইতে চাই। তুমি মনে করো বললা যে আমি আজকে একটা রান্না করবো, আমি রান্না একদিন পারি না, তাও বললাম স্যার আমি রান্না করবো, আজকে কি রান্না করবো, আমি ধরো একটা বিরিয়ানি রান্না করবো, এক প্যাকেট বিরিয়ানি রান্না করবো। তো বিরিয়ানির জন্য তাহলে এই কোলনের আগে দিবা বিরিয়ানি, আর কোলনের পরে দিবা ওই বিরিয়ানি বানাতে কি কি লাগে, যেগুলোকে আমরা বলি ডিপেন্ডেন্সি। তার মানে দেখো, চিন্তা করে দেখো, আমি যখন একদম ফাইনাল আউটপুট বানাচ্ছি, ফাইনাল এক্সিকিউটেবল, তখন কি করতেছিলাম মনে আছে? মেইন ডট ও একটা অবজেক্ট ফাইল, গ্রিড ডট ও একটা অবজেক্ট ফাইল, এদেরকে জিসিসি তে দিতাম, দিয়ে বলতাম যে হ্যাঁ জিসিসি তোমার জাদু দেখাও, একটা এক্সিকিউটেবল বানায় দাও। এটা সেটাই করতেছে আর কি। মেইন এক্সিকিউটেবল ফাইলটা কিভাবে তৈরি করতে হবে, এটা মানে কার কার উপর ডিপেন্ড করে, মেইন ডট ও আর গ্রিড ডট ও, এই দুটোর উপর ডিপেন্ড করে মেইন, তাই হচ্ছে এভাবে লেখা লাগছে। আর এর পরের লাইনে কি লেখা লাগে, একটা ট্যাব দেওয়া লাগে, একটা ট্যাব দিয়ে লিখবা কিভাবে বানাবা। তার মানে প্রথম লাইনে বলতেছি কি বানাবো, কোলন কি কি লাগবে, উপকরণ কি, আর দ্বিতীয় লাইনে বলতেছি কিভাবে বানাবো। দেখো কিভাবে বানাবো, ওই যে যেটা তো তোমরা দেখছো, মেইন ডট ও গ্রিড ডট ও আউটপুট করব মেইনে। এখানে এই লাইনটা আমি আগে লিখতাম না, এই অংশ না লিখলে এ ডট আউট নামে তৈরি হইতো, আমি চাই মেইন নামে তৈরি হোক, তাই আমি আউটপুট ইন মেইন এভাবে লিখতেছি। এখন আমি তো জিসিসি কে সরি আমি তো মেক ফাইল কে বললাম যে ভাই এইভাবে বানাইতে হয়। এখন জিসিসি তো বাজারে গেছে, সরি জিসিসি না, মেক বাজারে গেছে, বাজারে বলছে ভাই আমি মেইন বানাবো, আমাকে 1 কেজি মেইন ডট ও দেন আর 1 কেজি গ্রিড ডট ও দেন। বাজারে বলবে ভাই আমার কাছে মেইন ডট সি আছে, গ্রিড ডট সি আছে, লাগলে নিবেন নাহলে যান, এত কাহিনী করতে পারবো না। তাহলে মেইন ডট সি গ্রিড ডট সি তোমার কাছে আছে, সেখান থেকে মেইন ডট ও গ্রিড ডট ও কিভাবে বানাবা, তারপরেই না বিরিয়ানি বানাবা, আগে তো মেইন ডট ও গ্রিড ডট ও লাগবে। এইটা বানানোর নিয়মটাও তোমাকে বলে দিতে হবে। এই দেখো আবার বলতেছি, মেইন ডট ও রান্না করার নিয়ম কি কি লাগবে, মেইন ডট সি আর গ্রিড ডট এইচ। আচ্ছা এইটা মেইন ডট সি আর গ্রিড ডট এইচ কেন লিখছি জানো, আমি তোমাকে একটু দেখাই, মেইন ডট সি ফাইলটা একটু দেখাই তোমাকে, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখো মেইন সি ফাইলটার মধ্যে এইটুকু কোড আসছে না, কারণ এইটুকু কোড তো জিসিসির কাছে ভ্যালিড। কিভাবে ভ্যালিড, জিসিসি করে কি এই হ্যাশ ইনক্লুডটাকে বাদ দিয়ে বসায় দেয় এখানে, কিন্তু মেক তো জিসিসি না, মেক তো একটা বিল্ড টুল, ও তো জিসিসি না, ও কিন্তু এখানে রিপ্লেস করবে না গ্রিড ডট এইচ। তাহলে তোমার কি রিপ্লেস করবে না, যেহেতু তোমাকে কি করে বলে দেওয়া লাগবে যে গ্রিড ডট এইচ এর উপর তুমি নির্ভর করো, এটা এখানে বলে দেওয়া লাগবে। তুমি যেটা না লিখো তাহলে আসলে মেক বুঝতে পারবে না গ্রিড ডট এইচ এর উপর এটা ডিপেন্ড করে। যে এই কারণে তোমাকে বলে দেওয়া লাগবে মেইন ডট ও বানানোর জন্য মেইন ডট সি তো লাগেই, গ্রিড ডট এইচ ও লাগে। আর পরের লাইনে কি বলা লাগবে, কিভাবে বানাবো, রান্নাটা করবো কিভাবে। এটা রান্না করার নিয়ম সোজা না, মেইন ডট বানানো যে মনে আছে, জিসিসি কে হচ্ছে হাইফেন সি দিয়ে মেইন ডট সি লিখলেই তো মেইন ডট বানায় দিত, খেয়াল আছে, তাই এখানে তা লিখছি। একইভাবে গ্রিড ডট ও তাই লিখছি, গ্রিড ডট ওর বেলাটা দেখায় যদি গ্রিড ডট সি ফাইলটা থেকে কিভাবে বানায়, দেখো গ্রিড ডট সিও কিন্তু গ্রিড ডট এইচ এর উপরে ডিপেন্ড করে, তাইলে এখানে সেটা বলে দেওয়া লাগছে আমাকে। এইবার মজাটা দেখো, মজা খুব অনেক মজা আছে। আচ্ছা আগে আমি হচ্ছে এখানে মনে কম্পাইল করা আছে, আমি কম্পাইলেশন গুলা, ও আমি এখানে বসে আছি কেন, মেক ফাইল, হ্যাঁ এখানে অলরেডি কম্পাইল করা আছে, আমি কম্পাইলেশন গুলা হচ্ছে সরাই দিই, দাঁড়াও, স্টার ডট ও স্টার। আচ্ছা এখন কোনো কম্পাইল করা নাই, আচ্ছা আরে মেইন এটা সরাই দিলাম, হ্যাঁ এখন দেখো আমার কাছে গ্রিড ডট সি আছে, গ্রিড ডট এইচ আছে, আর মেইন ডট সি আছে। আমি যদি লিখি মেক, আচ্ছা আগে একটু বলে নিই, ফাইলটার নাম মেক ফাইল, কিন্তু কমান্ডটা কিন্তু মেক, মেক ফাইল না মেক। আচ্ছা যদি আমি মেক দেই, মেক দিয়ে যদি আমি এখন এন্টার হিট করি, দেখো ও যা যা কম্পাইল করার কথা, যেভাবে যেভাবে করার কথা, ও প্রথমে ও আসলে একটা ধাক্কা খাইছে বাজারে, যে মেইন ডট ও পায় নাই, পরে মেইন ডট রান্না করছে, এই যে প্রথম লাইনটা মেইন ডট রান্না করছে, তারপরে বাজারে যে গ্রিড ডট ও পায় নাই, তাই গ্রিড ডট সি রান্না করছে, তারপরে সে এই মেইন ডট ও আর গ্রিড ডট কে মিলায় বিরিয়ানি রান্না করছে।
এই হচ্ছে কিভাবে মেক কাজ করলো সেটা। এখন মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু মেইন তৈরি হয়ে গেছে, আমি মেইন রানও করতে পারবো চাইলে গ্রিটিংস। বাট আমি যদি এখন মেক লিখি কি হবে? এখন মেক লিখলে বাজারে দেখো, আমি একটু বাজারের অবস্থা দেখাই। বাজারে এখন মেইন ডট ও আছে, বাজারে এখন গ্রিড ডট ও আছে, বাজারে ইনফ্যাক্ট মেইনও আছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু প্রথম লাইনটা বলি নাই, প্রথম লাইনটা বলা হয়নি আসলে। মেক ফাইলের প্রথম যে লাইনটা এখানে অল মেইন লেখা, এটা দিয়ে বোঝাচ্ছে যে আসলে মেক ফাইলটার টার্গেটটা কি। মেক ফাইলের টার্গেট হচ্ছে মেইন বানানো, মেক ফাইলটা টার্গেট হচ্ছে মেইন বানানো। প্রথম রুলটা বাদ দিলে পরের সকল রুলে দুইটা করে লাইন থাকতেছে। তো প্রথম রুলটার মধ্যে আমরা বলতেছি মেইনের টার্গেট হচ্ছে মানে এই মেক ফাইলের টার্গেট হচ্ছে মেইন বানানো। তো এখন দেখো বাজারে গ্রিড ডট ও আছে, মেইন ডট ও আছে, মেইনও আছে। তাহলে বলতো আমি এখন মেক লিখলে কি হবে? আমি মেক লিখি তাহলে কিছুই হবে না। ও বলবে যে ভাই কি করব, আমার তো মেইন তো বাজারে আছেই, আপনি মেইন খাইতে চান না, এই যে বিরিয়ানি তো বাজারে আছেই। এখন ও কিন্তু এটাকে আর কম্পাইল করে নাই। সো মেক এখন যতই লিখো কম্পাইল আর হবে না, মানে কম্পাইল তো ডান। যদি তুমি আমি এখন মেইনটাকে সরাই দিই, দেখো এখন একটা জাদু দেখবা। এই সবাই খেয়াল করো, একটা জাদু দেখো। মেইন সরাই দিছি, রিমুভ করে দিছি, এখন বাজারে মেইন নাই। আমি যদি এখন মেক লিখি, কেউ বলতে পারবা যে মেক এখন তাহলে কি করবে? এখন আমি যদি মেক লিখি তাহলে মেক শুধু গ্রিড ডট আর মেইন ডট থেকে রান্না করে বিরিয়ানি বানাবে। ওই গ্রিড ডট আর মেইন ডট বানাবে না। দেখো ও শুধু বিরিয়ানি বানাইছে। জিসিসি মেইন ডট গ্রিড ডট আউটপুট ইন মেইন। ও কিন্তু মেইন ডট সি গ্রিড ডট সি আবার কম্পাইল করতে যায় নাই। খেয়াল করছো? তাহলে মেক কিন্তু অনেক স্মার্ট। ও কিন্তু বুঝতে পারে যে কোন জিনিসটা আছে কোন জিনিসটা নাই, যে জিনিসটা নাই শুধু সেটাকেই কম্পাইল করে। আবার একটা মজার ব্যাপার দেখাই। ধরো আমি মেইন ডট সি ফাইলটার মধ্যে একটু পরিবর্তন করলাম, মেইন ডট সি ফাইলটার মধ্যে ধরো এখানে একটা লাইন বাড়াই দিলাম, একটু পরিবর্তন করছি। এখন আমি যদি মেক লিখি, মেক শুধুমাত্র মেইন ডট সি কেই কম্পাইল করবে, কারণ ও জানে যে মেইন ডট সি এর উপরে শুধু মানে মেইন ডট ওটাই ডিপেন্ড করে। উল্টা বললাম, মেইন ডট শুধু মেইন ডট সি এর উপরে ডিপেন্ড করে। গ্রিডের কিছু চেঞ্জ হয় না। দেখো মেক করলে কি হয়, ও প্রথমে মেইন ডট সি থেকে মেইন ডট ও বানাইছে, এরপরে আরেকবার বিরিয়ানি বানাইছে। মানে হচ্ছে বিরিয়ানি বানানোর স্টেপটা তো সবসময় হবেই, বাট এখানে বোঝার বিষয়টা হচ্ছে গ্রিড কিন্তু কম্পাইল হয় না, কারণ মেক বুঝতে পারছে যে আমি যতই মেইন ফাইলে চেঞ্জ করি না কেন গ্রিডের কিছুই হবে না। এই কারণে মেক কিন্তু সব কম্পাইল করে না, মেক বুঝে স্মার্টলি ডিসাইড করে কোনটা কম্পাইল করতে হবে কোনটা কম্পাইল করা যাবে না। ইনফ্যাক্ট এই জিনিসটা আসলে তোমরা যখন অনেক বড় কোড বেসে কাজ করবা, এমন হবে যে যখন তুমি সিস্টেম সেরকম বড় কোড বেস নিয়ে কাজ করো, কম্পাইলে বসাই দিয়ে চা খাইতে চলে গেছো, অনেকক্ষণ পরে দেখছো বিল্ড হয়েছে উইথ কম্পাইলেশন এরর্স। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তো এই কারণে মেক অনেক স্মার্ট, মেক বুঝতে পারে যে না সব কম্পাইল করতে অনেক টাইম লাগবে, হয়তো 10 মিনিট লেগে যেতে পারে। এই কারণে মেক করে কি শুধু স্মার্টলি ডিসাইড করে কোনটাকে কম্পাইল করতে হবে কোনটাকে কম্পাইল না করলেও চলবে। দ্যাট ইজ মেক। এবং মেক তোমাদের শিখতেই হবে যদি তোমরা হচ্ছে কিছু করো। এবং এইটা মেক তোমাদের হচ্ছে এই জিনিসটা আরো অনেক কিছু আছে মেকে, এগুলো তোমরা শিখবা। আমার টাইম যেহেতু কম, আমি মুভ অন করি। আচ্ছা, এখন মেমোরি সেফটি তোমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে সি ব্যবহার করি না ভাইয়া, কারণ হুট করে কি একটা মেমোরি সেফটি এরর খায় ফেলি। সেই মেমোরি সেফটি এররটা দিয়ে আসলে আমি মানে ধরো একটা অ্যালোকেশন এরর, ধরো ফ্রি করতে ভুলে গেছো বা ফ্রি করে ফেলছো যেটা আসলে ফ্রি করার কথা ছিল না, কিছুটা হয়েছে এমন কারণে এরর খাইছো, এই জিনিসটা আর কি সমস্যা হয়। এটাকে প্রিভেন্ট করার টেকনিক আছে, যেটা আমি বলছিলাম একটা ডিফার ম্যাক্রোর কথা। সো ডিফার ম্যাক্রো দিয়ে যেটা করি আমি, যে আমি যেহেতু ফ্রি করতে ভুলে যাই মাঝে মাঝে, এই কারণে ডিফার একটা ম্যাক্রো বানাইছি যেটা করে কি আগেই ফ্রি লিখে রেখে তারপরে কাজ করি, যেটা ডিফার ম্যাক্রোটা করে কি ফ্রিটাকে নিচে বসায় দেয়। এটা আমি আপাতত এখানে যাচ্ছি না, বাট এটা করা যায় আর কি। এভাবে করলে ফ্রি করতে যারা ভুলে যাও তারা হচ্ছে এভাবে কোড করলে দেখবা যে ফ্রিটা আগে লিখে নিয়েছি তারপরে যা কাজ করছি, সেগুলো করা যায় আর কি। তো এটা প্রিভেনশন খুব একটা স্মার্ট কিছু না, প্রিভেনশন করলা, প্রিভেনশন সবসময় করা যায় না। ঠিক আছে? এইভাবে সবসময় ফ্রি তো যেই লাইনই করছে ওই লাইনই হবে এমনটা না, হয়তো অনেক অন্যান্য জায়গায় ফ্রি হবে, সেটা এগুলো তো এইভাবে করার কোনো স্ট্র্যাটেজি হলো না। তো প্রিভেনশন যদি না করা যায়, অ্যাটলিস্ট যেন ডিটেকশন করা যায়। তো মেমোরি এরর গুলাকে ডিটেক্ট করার জন্য কিছু টুল আছে। ভ্যালগ্রিন নামে একটা টুল আছে, ডক্টর মেমোরির একটা সুইটের একটা অংশ হচ্ছে আসলে ভ্যালগ্রিন, বা যাই হোক এটা আলাদা টুল আছে। অ্যাড্রেস স্যানিটাইজার থাকে জিসিসির, এগুলো অনেক টুল আছে যেগুলো দিয়ে কাজগুলো করা যায়। আমি একটা জিনিস দেখাই। ধরো এই যে এখানে একটা কোড দেখতেছো, আমি একটু হেঁটে যাই যাতে কোডটা বুঝতে পারো সহজে। মনে করো এখানে তুমি একটা কোড করছো test.c নামে, যার এখানে stdia.h stdlib.h যেগুলো আছে, একটা পয়েন্টার তুমি অ্যালোকেট করছো কিন্তু ফ্রি করো নাই। ফ্রি না করলে মেমোরি লিক হয়েছে। তো তুমি যেটা ভ্যালগ্রিন দিয়ে রান করো, দেখো জিসিসি দিয়ে কম্পাইল করছো ফার্স্টে, তারপরে ভ্যালগ্রিন দিয়ে রান করছো, দেখো ভ্যালগ্রিন কমান্ডটা দেখছো কিরকম,
ভ্যালগ্রিন্ড লিক চেক ফুল শো লিক কাইন্ডস অল, তারপর একটা এস ট্যাগ দিয়ে এরর আউট। এভাবে যদি এই জিনিসটা রান করো, ভ্যালগ্রিন্ড রান করো, তখন ভ্যালগ্রিন্ড তোমাকে বলে দিবে, দেখো ভ্যালগ্রিন্ড কি বলতেছে, যে তুমি আসলে 10 বাইটস ইন ওয়ান ব্লক আর ডেফিনেটলি লস। তুমি 10 বাইট অ্যালোকেট করছিলা, ও বুঝতে পারছে 10 বাইট লিক হয়ে গেছে। ভ্যালগ্রিন্ড ইজ ভেরি স্মার্ট, ও জিনিসটা ডিটেক্ট করে ফেলছে যে মেমোরি লিক হয়েছে। তার মানে তুমি যখন কোড করতেছো, কোড করার সময় মেমোরি লিক হচ্ছে কিনা বা কোনো মেমোরি এরর, এখানে তো শুধু আমি মেমোরি লিক দেখাইছি। বাট ধরো তুমি ফ্রি করে ফেলছো ভুলে, আরে কি করলাম সরি, ফ্রি করে ফেলছো ভুলে, তারপরে ব্যবহার করতেছো, কিংবা একই পয়েন্টারকে 2-3 বার ফ্রি করে ফেলতেছো, কিংবা যেটা ফ্রি করার কথা না ওটাকে ফ্রি করে ফেলতেছো, বা এই মেমোরি লিক, সবই ভ্যালগ্রিন্ড ডিটেক্ট করতে পারে। ভ্যালগ্রিন্ড ডিটেক্ট করে তোমাকে বলবে অমুক লাইন নাম্বারে এররটা হয়েছে, এরকম। ঠিক আছে, এরকম ভাবে বলতে পারে, যদিও এটার জন্য ডিবাগ সিম্বল সহ কম্পাইল করা লাগে, যে ওটা পাবে না, তোমরা সার্চ করলেই পাবা, জিসিসি G3 দিলে হচ্ছে এটা হয়। যাই হোক, ভ্যালগ্রিন্ডে যদি রান করো, ভ্যালগ্রিন্ড বলে দিবে ভাই অমুক লাইনে অমুক জায়গায় যে আপনি ভুল করছেন। মেমোরি এরর ডিটেক্ট করা অনেক ইজি হয়ে গেছে। লেট মি মেক ইট ইজিয়ার। অ্যাড্রেস স্যানিটাইজার, মাই রেকমেন্ডেশন, এন্ড দিস ইজ দ্য বেস্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু সি প্রোগ্রামার্স। অ্যাড্রেস স্যানিটাইজার জিনিসটা হচ্ছে ভ্যালগ্রিন্ডের কিচ্ছু লাগবে না। তুমি কি করবা জানো? এই যে কোডটা আছে না, এই কোডটাকে কম্পাইল করার সময় লিখে দিবা এফ স্যানিটাইজ ইকুয়াল টু অ্যাড্রেস। এইভাবে লিখে দিলে যেটা ভ্যালগ্রিন্ড করতো ওইটা অ্যাড্রেস স্যানিটাইজার নিজেই করে দিবে। অর্থাৎ তুমি এখন এই জিসিসি দিয়ে কোনো এক্সটার্নাল টুল কিচ্ছু লাগবে না। এমন লাগবে না যে ভ্যালগ্রিন্ড ইনস্টল করো, হ্যান করো, ত্যান করো, কিচ্ছু লাগবে না। জাস্ট জিসিসি কে বলে দিবা এফ স্যানিটাইজ ইকুয়াল টু অ্যাড্রেস, এরপর রান করবা। রান করলে দেখবা এইখানে তোমাকে বলে দিবে যে মেমোরি লিক হয়েছে। তুমি যেটাকে ডিবাগ সিম্বল সহ কম্পাইল করতে, ও তোমাকে এক্স্যাক্টলি লাইন নাম্বার বলে দিত, যে এই জায়গায় এরর হয়েছে, এই কারণে এরর হয়েছে, সব বলে দিত। এবং শুধু অ্যাড্রেস যে স্যানিটাইজ করবে এমনটা না, মেমোরি এরর না, আর অনেক কিছু করতে পারে। যেমন মেমোরি লিক লেখার জন্য তুমি এখানে এফ স্যানিটাইজ ইকুয়াল টু অ্যাড্রেস এর পরে কমা দিয়ে এই লিক লিখে দিবা। তারপরে ধরো তুমি নাল পয়েন্টারকে দিয়ে ডিরেফারেন্স করলে একটা এরর দেয় না, নাল পয়েন্টার এরর ডিরেফারেন্স করার কারণে যে এরর হয়েছে এটা বোঝা যায় না কেন জানো? নাল পয়েন্টারকে ডিরেফারেন্স করলে মানে স্টার দিয়ে, তখন সেগমেন্টেশন ফল্ট দেয়। এটা কি তুমি তাহলে তুমি দেখবা সেগমেন্টেশন ফল্ট খেয়ে বসে আছো। তারপরে এখন তুমি বুঝতেছো না যে ভুলটা কই হয়েছে। তুমি যদি এইভাবে কম্পাইল করো এফ স্যানিটাইজ ইকুয়াল টু অ্যাড্রেস, তারপরে তুমি এখানে সবগুলো দিয়ে দাও না, অ্যাড্রেস কমা আনডিফাইন্ড কমা লিক কমা নাল, তারপর রান করলে দেখবা ও তোমাকে বলে দিবে যে ভাই আপনি যে সেগমেন্টেশন ফল্ট খায় উল্টায় আছেন, আপনার আসলে অমুক লাইনে আপনি একটা নাল পয়েন্টারকে আপনি ডিরেফারেন্স করে ফেলছেন, এমন একটা পয়েন্টারকে ডিরেফারেন্স করছেন যার ভ্যালু সামহাউ নাল হয়ে গেছে। ও বলে দিবে এক্স্যাক্টলি জায়গায় রয়েছে, তখন তুমি হয়তো আরো অনেক সহজে কোড করতে পারবা। এই অ্যাড্রেস স্যানিটাইজার থাকার কারণেই আসলে আমি আমার জুই ল্যাঙ্গুয়েজটা বানাতে পারছিলাম, কারণ মানে ওরা এত এরর খাইতেছিলাম, অ্যাড্রেস স্যানিটাইজার আমাকে বলে দিত যে এই জায়গায় ভুলেছে, এই জায়গায় ভুলেছে। তো এই জিনিসটা অনেক সেরা ছিল, যে এগুলো তোমরা ব্যবহার করবা। আচ্ছা, মাই মেমোরি ম্যানেজমেন্ট ইজ পারফেক্ট নাও ইফ অনলি আই নো হোয়াই দিস ফাংশন ইজ রিটার্নিং 1 instead of 0। আমার মেমোরি ম্যানেজমেন্ট ঠিক আছে, আমার ভ্যালগ্রিন্ড আছে, অ্যাড্রেস স্যানিটাইজার আছে, বাট আমি আসলে একটা ভ্যারিয়েবলের মান 1 কেন হইতেছে বা 0 কেন হইতেছে বুঝছি না, এটা তো অমুক হওয়ার কথা। তাহলে এইটা আসলে এমন কেন হইতেছে, এইটা হচ্ছে আমরা জানতে চাই। হিয়ার কামস জিডিবি। যখন তুমি আর কোনো কিছুই পারতেছো না, তখন তুমি জিডিবির সাহায্য নিতে পারো। জিডিবি হচ্ছে এমন একটা টুল যে হচ্ছে তোমাকে ডিবাগ করতে সাহায্য করবে। যে তোমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিবাগ করছো, হয়তো নাও করতে পারো। ডিবাগ মানে কি জানো? বাগ মানে তো বুঝছো, কোড একটা পোকা হয়েছে, যে পোকাটা কোড খায় ফেলতেছে, ঠিক আছে? জিডিবি বা ডিবাগার যে কাজটা করে, ওই বাগটাকে সরায়, বাগটাকে খুঁজে বের করার চেষ্টা করে। তো জিডিবি দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে ডিবাগ করতে পারি। আমি জানি জিডিবি কভার করার মতো এনাফ টাইম আমার আছে কিনা আজকে, আমি মানে আমি হচ্ছে অনেক আমি অ্যান্টিসিপেট করিনি এত টাইম লাগবে জিনিসগুলো। আমি যদি পারি আমি জিডিবি নিয়ে একটা আলাদা সেশনই সম্ভব, জিডিবি নিয়ে শুধু ওগুলো দেখাবো ইনশাল্লাহ। আমি আবার এই জিনিসটা তোমাদের বললাম যে আগ্রহ জিডিবি শিখতে পারো। আচ্ছা, এখন একটা কথা বলি যেটা তুমি শুরুতে বলছিল, সেটা হচ্ছে যে একটা সি ফাইল যখন আমি যখন প্রোগ্রামিং করতেছি, সি প্রোগ্রামিং এ আমি আসলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো তো আমি চাইলেই npm ইনস্টল দিয়ে আলাদা প্যাকেজ ইনস্টল করতে পারি না, কিংবা আলাদা কোনো আনতে পারি না। তাহলে এটা আসলে সিতে করে কিভাবে? সিতে তো আমি সবকিছু শুরু থেকে বানাই না, মাঝে মাঝে এমন কিছু ধারণী অন্যান্য কাছ থেকে। এটা করে কিভাবে জানো? এখন তোমরা আসলে বুঝবা জিনিসগুলো অনেক সোজা। তুমি যখন একটা লাইব্রেরি সার্চ করবা, যেই লাইব্রেরি সার্চ করো, ধরো সার্চ করলা যে আচ্ছা আমি আজকে জানতে চাই জেসন কিভাবে সিতে মানে ইউজ করে, সার্চ করলা সি এর জেসন কেমনে করে, একটা লাইব্রেরি পাবা গিটহাবে, যাবা, যা দেখবা যে ওইখানে দুইটা ফোল্ডার দিবে তোমাকে, যে কোনো সি লাইব্রেরি দুইটা ফোল্ডার দিবে। একটা হচ্ছে ইনক্লুড একটা ফোল্ডার দিবে,
আর হচ্ছে একটা লাইব্রেরি একটা ফোল্ডার দিবে। ইনক্লুড ফোল্ডারটা কি জানো? হেডার ফাইল। তোমরা জানো হেডার ফাইল কিভাবে ইনক্লুড করে, ইনক্লুড করবা, হেডার ফাইল ইনক্লুড করবা। তারপরে হচ্ছে আর লাইব্রেরি ফোল্ডার ভিতরে কি থাকে জানো? অবজেক্ট ফাইলগুলা, অথবা অনেক অবজেক্ট ফাইল থাকলে সেগুলোকে একসাথে জিপের মতো করে রাখা যায়। জিপটা অবজেক্ট ফাইলের জিপকে বলে ডট এ ফাইল। অনেকগুলো ডট ও ফাইলকে একসাথে করে ডট এ ফাইল বানানো যায়। তো যখন তুমি এটাকে ইনস্টল করতে যাবা, একটা লাইব্রেরি ইউজ করতে যাবা, দেখবা তোমাকে যারা লাইব্রেরি যারা বানায় রাখছে তারা হচ্ছে দুইটা জিনিস দিবে, ইনক্লুড আর লিভ। ইনক্লুডটাকে হেডার ফাইলের মতো ইনক্লুড করবা, আর লিভটাকে কি করবা, লিংক করে দিবা। ওই যে লিংক করি না আমরা, ওই লিংক করে দিবা। ঠিক আছে, লিংক করার জন্য আসলে আমার এখানে কিছু জিনিসপত্র আর কি তোমার মানে সার্চ করে দেখা লাগবে যে এই ফাইল কিভাবে লিংক করে। বাট জাস্ট আমি তোমাকে হিন্টে দিয়ে দিলাম, আমার ইচ্ছা ছিল এগুলো সবই দেখানোর, টাইম আসলে কম, আমি র্যাপ আপ করতেছি খুব দ্রুত। আচ্ছা, একটা গল্প বলি। তোমরা যে হচ্ছে এটা আমার ভাইয়ের একটা প্রজেক্ট, এখনো মনে হয় এটা আছে ওর গিটহাবে পাবা, ফর্দো হচ্ছে আমরা যে টু ডু লিস্ট একটা আসলে। এবং এই যে তোমরা একটা ওয়েবসাইট দেখতেছো, এই ওয়েবসাইটটার ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল লেখা, জাভাস্ক্রিপ্ট মনে হয় নাই বললেই চলে, জাস্ট এইচটিএমএল সিএসএস আর টুকটাক জাভাস্ক্রিপ্ট। বাট এটার ব্যাক এন্ড ও পুরোটা আনসিসি তে লিখছে, একটা সি তে একটা সার্ভার, টু ডু একটা সার্ভার, একটা তুমি হচ্ছে বলতে পারো টু ডু একটা সার্ভার কেন লাগে, মানে কি দুটো ডেটাবেস সহ তুমি যে টু ডু ইনসার্ট করবা সে ডেটাবেসে সেভ হয়ে যাবে সার্ভারে যে, এবং তুমি যখন পরের বার আবার আসবা লগ ইন করবা তোমার টু ডু গুলো চলে আসবে। এইটা ও বানাইছে ডেটাবেস, এবং ডেটাবেসে তো মানে ইউজ করছে মনে হয়, ওইটা সহই সবকিছু সিকিউর ট্রি ইউজ করছে, সিকিউর ট্রি ইউজ করছে ডেটাবেসের জন্য। এবং ও কিছু এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করছে, সি জেসন, লিভ জেডব্লিউটি, ও জেডব্লিউটি দিয়ে অথেন্টিকেশন করছে, পিকো এইচটিটিপি পার্সার, এগুলো আছে। আর ওই যে ওর নিজের লাইব্রেরি ইনলিভ, যেটা ও বানাইছিল সি প্লাস প্লাস এর, সি কে সি প্লাস প্লাস এর মতো সব ইমপ্লিমেন্ট করে। তো ওই সব ও সিতেই করছে, বাট লাইব্রেরিটা সি প্লাস প্লাস এর ফিচার গুলো সিতে এনে দেয়। তো এই সবগুলা জিনিস তখন কিন্তু এক্সটার্নাল লাইব্রেরি ইউজ করছে ও। তো এক্সটার্নাল লাইব্রেরি তুমি যেই প্রজেক্টেই হাত দাও না কেন, এক্সটার্নাল মানে পার্সোনাল প্রজেক্ট, তোমাকে তো একাডেমিক প্রজেক্টে অন্য লাইব্রেরি দিবে না, তো পার্সোনাল প্রজেক্টে তুমি এগুলো ব্যবহার করতে পারতে হবে। তো এই জিনিসটা কি একটু বললাম। আচ্ছা, তো এখন এইটার যে যেটা বললাম যে আদার লাইব্রেরিজ ব্যবহার করার সময় তোমার আসলে দুইটা জিনিস চিন্তা করতে হবে, কম্পাইলার যেন কমপ্লেইন না করে আর লিঙ্কার যেন কমপ্লেইন না করে। কম্পাইলার যাতে কমপ্লেইন না করে তার জন্য হচ্ছে ওই যে যারা লাইব্রেরি বানায় তারা বলছিলাম একটা ইনক্লুড ফাইল দেয়, ওই ইনক্লুডটাকে ইনক্লুড করবা, আর লাইব্রেরিটার জন্য তুমি লাইব্রেরিটাকে তুমি হচ্ছে ইয়া করবা, যে লিংক করবা। এখন এই আমরা যখন হচ্ছে মনে করো প্রিন্টএফ কল করি, প্রিন্টএফ হচ্ছে একটা এক্সটার্নাল জিনিস, আমরা তো লিখি নাই। প্রিন্টএফ আসলে কিভাবে কাজ করে, প্রিন্টএফ কেন হচ্ছে ঝামেলা করে না, কারণ প্রিন্টএফ এর জন্য ওই যে আমরা stdio.h ইনক্লুড করি, এই কারণে জিনিসটা হচ্ছে কম্পাইলার কোনো কমপ্লেইন করে না হেডার ফাইল দিয়ে দেখে। আর লিঙ্কার কেন কমপ্লেইন করে না, আমরা তো প্রিন্টএফ এর ডেফিনিশন দেই নাই, তাহলে কেন কমপ্লেইন করে না কেন জানো? কারণ বলতে পারি আসলে তা না, লিঙ্কার কমপ্লেইন করে না, কারণ হচ্ছে এই ডিফল্ট কিছু লিঙ্ক থাকে জিসিসি হচ্ছে বাই ডিফল্ট সি এর একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি থাকে, ক্ল্যাং এরও আছে, সবারই আছে। তো এই সেই স্ট্যান্ডার্ড লাইব্রেরির সাথে বাই ডিফল্ট লিঙ্ক করে, তোমার মানে মনের অজান্তেই করে, তোমার মনের অজান্তে জিসিসি নিজের জানতেই করে, কিন্তু ও লিঙ্ক করে। এই কারণে লিঙ্কার তোমাকে প্রিন্টএফ লিখলে বাধা দেয় না। মনে করো যে ভাই না আমি সবকিছু একদম প্রথম দিকে করতে চাই, একদম ফ্রম স্ক্র্যাচ করতে চাই, তোমার মনে করো অনেক মানে ইচ্ছা করতেছে না আমি একদম ফ্রম স্ক্র্যাচ করতে চাই, তাহলে তুমি যদি জিসিসি কে নো std লিভ ফাইলটা দিয়ে এইটা দিয়ে এই ফ্ল্যাগটা দিয়ে কম্পাইল করো, তখন দেখবা যে প্রিন্টএফ কাজ করবে না। মানে তুমি যতই std.h ইনক্লুড করো না কেন, প্রিন্টএফ কাজ করবে না, কারণ প্রিন্টএফ এর ডেফিনিশন নাই, তখন তোমাকে নিজেকে ডিফাইন করতে হবে আর কি। আচ্ছা, তো এইটা আমাদের আসলে কিভাবে হচ্ছে ইনক্লুড করে একটা ফাইল, তোমরা অলরেডি আমি অনেকগুলো করে দেখাইছি, যে যদি তোমার হচ্ছে সি এর স্ট্যান্ডার্ড লাইব্রেরি কিছু হয় তখন হচ্ছে এরকম ট্যাগ দিয়ে ইনক্লুড করে, ট্যাগ চিহ্ন দিয়ে এইচটিএমএল ট্যাগের মতো। আর যদি নিজের কিছু হয় তখন কোটেশনের ভিতরে দিয়ে ইনক্লুড করে। ঠিক আছে, তো এইটা তোমরা চাইলে তোমাদের বানানো হেডার ফাইলও এই ট্যাগ দিয়ে ইনক্লুড করতে পারবা, সেক্ষেত্রে ওই জিনিসটাকে তোমাদের পাথে দিয়ে দেওয়া লাগবে আর কি। তো এটা আপাতত ওইটা নিয়ে আমি কথা বললাম না। এনিওয়ে, আর লিংক করে কিভাবে কোনো কিছুকে, লিংক করার জন্য আমরা দেখছি জিসিসি দিয়ে হচ্ছে পাশাপাশি ও ফাইলগুলোকে লিখে লিংক হয়ে যায়। বা ধরো একটা লাইব্রেরি ফাইলের ওই যে বললাম জিপ আকারে দিচ্ছে বা কিছু, বা তোমার সিস্টেম ওয়াইড একটা লাইব্রেরি ফাইল আছে, ধরো math.h এর একটা লাইব্রেরি ফাইল আছে না ম্যাথ নামে, ওইটাকে লিংক করতে চাও তখন তোমার এই এল ফ্ল্যাগটা ইউজ করা লাগে। এগুলো ডিটেইলস দেখানোর আসলে সময় নেই আজকে আর, আমি যদি পারি আমি হয়তো অন্য কিছু নিয়ে যখন কথা বলবো তখন এগুলো নিয়ে বলবো নেক্সট কোনো সেশনে নিলে, যাই হোক। তো
তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যে তোমরা অনেক পেশেন্টলি সবকিছু শুনছো। অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে আমি জানি, বাট জাস্ট তোমাদেরকে সি এর সাগরে নিয়ে আসলাম। এখন তোমরা হচ্ছে সুইম করে নিজের এক্সপ্লোর করতে পারবা ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেগুলার নিয়ে ডিটেইলসে আলোচনা করতে সামনে, বাট আজকের সেশনে যদি কোনো কোশ্চেন থেকে থাকে যেগুলো আমি বলছি, ইউর ফিল ফ্রি টু আস্ক। আমি হচ্ছে এখন তোমাদের কিছু কোয়েশ্চেন নিতে চাই, বলো যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে। আর যদি কেউ হচ্ছে জয়েন করে অফলাইন করে থাকো, অফলাইনে কোথাও স্টাক হইলো আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি অফলাইন গুলো সবগুলা আলহামদুলিল্লাহ শেষ করতে পারছিলাম, তো অফলাইনেও জিজ্ঞেস করতে পারো যে ভাই আমি এখানে আটকে আছি, কেউ অফলাইনে করতেছে না। সিটি পড়াতে জিজ্ঞেস করতে পারো, সিটিও দিবে না কেউ। আচ্ছা ঠিক আছে তাইলে আচ্ছা তোমাদের সাথে একটা লম্বা সেশন নিলাম, ঠিক আছে। আবিদ কি আছো? হ্যাঁ আছি। আচ্ছা ঠিক যাক এখানে তাইলে আসলে হ্যাঁ বলো, এটা শেষ করো। হ্যাঁ, না বললাম মানে তুমি এখন মানে চাইলে র্যাপ আপ করতে পারো, এই বললাম। আচ্ছা এখানে আসলে অনেকেই জয়েন হয়েছিল যারা হচ্ছে এখন নাই। এখন এখানে আমি কিছু বলার তো আসলে নাই, সবারই আসলে প্রেশার টেশার থাকে। বাট যারা এখনো আছো আর যারা জয়েন করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে এই সেশনটায় আমাদেরও আসলে অর্গানাইজেশনটা খুব একটা ভালো হয় নাই, কমিউনিকেশন গ্যাপ ছিল ইত্যাদি। তো তারপরে যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এন্ড সবচেয়ে বড় থ্যাঙ্কস হচ্ছে ইতিহাস তোমাকে। আই মিন এতক্ষণ ধরে তুমি যে এফোর্টটা দিছো, প্লাস হচ্ছে স্লাইডস গুলো বানাইতে যে এফোর্টটা দিছো, তাও আবার এই লাস্ট উইকস গুলাতে এসে, সেটা আসলে অনেক ধন্যবাদের দাবি রাখে। সবাইকেই ধন্যবাদ। আমরা আজকের মতো র্যাপ আপ করছি, মিটিংটা এন্ড করে দিচ্ছি।